সো আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রথমে সরি বলে নিচ্ছি যে লাইভটা শুরু করতে আমার অ্যাকচুয়ালি 25 মিনিটের মতো লেট হয়েছে। বিকজ আমি আমার আসলে ল্যাপটপটা সফটওয়্যার আপডেট দিয়েছিলাম, বাট এটার যে এতটা সময় লাগবে আমি কোনোভাবে গেস করতে পারিনি। তো ওকে, ওয়েলকাম এগেইন টু আওয়ার লাইভ সেশন। আজকে আমাদের সাথে একজন বিশেষ অতিথি আছে, যাকে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি স্ক্রিনে। আমাদের গাইডলাইনটা জার্মানির আউসবিল্ডিং প্রিপারেটরি কোর্সের স্টুডেন্ট, এবং তার থেকেও বড় কথা যে জাস্ট এই 2 দিন আগে জার্মান ভাষার যে বিটু লেভেল, সেই বিটু লেভেল পাস করছে, এবং গাইডলাইন টু জার্মানির প্রথম স্টুডেন্ট যে অ্যাকচুয়ালি এই যে বিটু লেভেল বলতেছি সেই বিটু লেভেল পাস করছে গাইডলাইন টু জার্মানি থেকে। আমাদের সাথে আছে নাজিফা, এবং আজকে আমরা এই ভিডিওতে বেসিক্যালি নাজিফার কাছ থেকে তার যে ল্যাঙ্গুয়েজ শেখার টোটাল জার্নিটা, এবং বাংলাদেশে বসে এই যে পিটু পাস করার মতো যে মোটিভেশন, তার যে স্ট্রাগল, এবং নিউ কামার্সদের জন্য আপনারা যারা এই ভিডিও দেখছেন আপনাদের জন্য তার কোনো অ্যাডভাইস আছে কিনা আমরা সেই জিনিসটা আজকে জানবো। তো ফার্স্ট অফ অল নাজিফা, অনেক 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 কনগ্রাচুলেশনস আপনার এই অ্যাচিভমেন্টের জন্য। এটা আমি হিউজ অ্যাচিভমেন্ট হিসাবে দেখি। বিকজ আমি যখনই স্টুডেন্টসদের সাথে কথা বলি অলওয়েজ আমি একটা জিনিস দিয়ে শুরু করি, যে যারা কোনো কোর্সে জয়েন করে ল্যাঙ্গুয়েজ শেখা শুরু করে তাদেরকে আমি অলওয়েজ বলি যে আম, আমরা প্রচুর স্টুডেন্টসদের সাথে কথা বলি জি টু জির পক্ষ থেকে বা পার্সোনালি। আমিও যেহেতু আমি একটা ইউটিউব চ্যানেলের সাথে গত 8-10 বছর ধরে জড়িত, অনেকেই বলে শুধু এইটা করব সেটা করব, কিন্তু অ্যাকশনে যাওয়া, কাজের কাজটা করা, সেটা করার মানুষ অনেক কম। সেই জিনিসটা আপনি করছেন, এবং সেই জায়গায় আপনার যেটা অর্জন করার ছিল সেটা আপনি অর্জন করছেন। আমি ব্যক্তিগতভাবে খুবই প্রাউড, বিকজ আপনি ডিরেক্টলি আমার স্টুডেন্ট ছিলেন, এবং আমি যেহেতু গাইডলাইন টু জার্মানির হয়ে কথা বলতেছি, সো আপনার এই অ্যাচিভমেন্টের জন্য গাইডলাইন টু জার্মানি খুবই প্রাউড। আবারও অনেক অনেক কনগ্রেচুলেশনস। আমি আপনাকে রিকোয়েস্ট করবো আপনার নিজের সম্পর্কে প্রথমে একটু বলার জন্য। ধন্যবাদ ভাইয়া। প্রথমেই আসলে আমি কি বলবো, আমার এই জার্নিটা যদি আমি বলি, ফার্স্ট অফ অল এত সহজ ছিল না, কারণ আমি এইচএসসি পর থেকে আমার এই জার্নিটা শুরু করছি। আমার আসলে ইচ্ছা ছিল না এরকম যে আউসবিল্ডিং নিয়ে আমি জার্মানিতে যাব, বা এরকম কোনো ইন্টেনশন আমার শুরুতে ছিল না। ফার্স্ট অফ অল যখন আমি এইচএসসি এক্সাম দিই, তারপর হচ্ছে সামহাও কোনো কারণে আমার রেজাল্ট এত ভালো আসে না। তো আমি চিন্তা করি এখানে আর আমি এই দেশে আর ভার্সিটির অ্যাডমিশন নিব না, তো চেষ্টা করি বাইরে চলে যাওয়ার। তো সেই সময় আমার কাজিন হচ্ছে মাস্টার্স করতে জার্মানিতে যায়। তো সেই ফার্স্ট অফ অল আমাকে এই আইডিয়াটা দেয় যে জার্মানিতে হচ্ছে স্টুডেন্ট ভিসা ছাড়া আরেকটা ওয়েতে যাওয়া যায়, সেটা হচ্ছে আউসবিল্ডিং। তখন আমি এত কিছু জানতাম না আউসবিল্ডিং সম্পর্কে। তো ভাইয়াকে বলি যে ঠিক আছে, তো আমার তো এইচএসসিটা একটু খারাপ হয়েছে, তো আমি চাই বাইরে চলে যেতে, এখানে আমি আর পড়াশোনা কন্টিনিউ করতে চাই না, বা ভার্সিটিতেও অ্যাডমিশন নিতে চাই না। তো ভাইয়া ঘাটাঘাটি করে আর কি, তখন আমি এত জানতাম না এই জার্মান ল্যাঙ্গুয়েজ বা আউসবিল্ডিং বিষয়ে, কোনো কিছু জানতাম না। তো ভাইয়াই আমাকে ঘাটাঘাটি করে আপনাদের এই যে কোর্স সম্পর্কে দেখে, তখন এটাই চোখে পড়ছে, তো আমাকে বলে যে এইখানে ভর্তি হয়ে যা, যে এখানে ওনারা মোটামুটি ভালোই পড়ায়। তো উনি এটা বলার পর আমিও বলছি আচ্ছা ভাইয়া ঠিক আছে, ভর্তি করাই দাও। পরে হচ্ছে ভর্তি হয়ে যায়। তারপরের থেকে মূলত যখন আমি এটা শুনছি, এরপর আমাদের কোর্স তখনও শুরু হয় নাই, জি টু জির কোর্স তখনও শুরু হয় নাই। তখন থেকে আর কি জার্মান ভাষার ল্যাঙ্গুয়েজ বা এটা শোনার পর আমি নিজের থেকে একটু আগ্রহ প্রকাশ করি। তো ইউটিউবে ঘাটাঘাটি করি, ইউটিউবে ঘাটাঘাটি করার পর বা আমার ভাইয়াও হচ্ছে কয়েকটা ইউটিউব চ্যানেলের নাম বললো যে তুমি যেহেতু এখন ফ্রি আছো তো এগুলা দেখো, তোমার কাজে লাগবে। তো দেওয়ার পর আমি নিজেও ঘাটাঘাটি করি। পর ইউটিউবে একটা চ্যানেল ছিল লার্ন জার্মান নামে। তো ওইটার মধ্যে কি আছে হচ্ছে আইনস বিগিনারদের জন্য একটা সুন্দর কোর্স সাজানো আছে, মানে বলতে গেলে 62টার মতো হচ্ছে ভিডিও আছে, একদম শর্ট, মোটামুটি 10 থেকে 11 মিনিট এরকম ভিডিও। তো আমি দেখা শুরু করি। ফার্স্টে যখন দেখি আমার কাছে অনেক মজা লাগছে, ব্যাপারটা অনেক ইন্টারেস্টিং লাগছে। এরপর আমি আগ্রহটা আরো প্রকাশ করি, দেখতে থাকি। এভাবে দেখতে দেখতে আমার মোটামুটি হচ্ছে 62টা ভিডিও প্রায় হচ্ছে আমার কোর্সের আগে দেখা শেষ। তখনই মোটামুটি হচ্ছে আমার আইনস এর বেসিক ক্লিয়ার হয়ে যায়, মানে গ্রামারটা আমি তখন বুঝি আসলে ল্যাঙ্গুয়েজটা কেমন বা কিরকম। তো ওইখান থেকে যখন আমার মোটামুটি বেসিকটা ক্লিয়ার হয়ে যায় বা ভোকাবও মোটামুটি অনেকটাই ক্লিয়ার হয়ে যায়, দেন যখন আমি কোর্সটা শুরু করি, কোর্সে যাওয়ার পর যখন আপনি পড়াইতেন বা তখন দেখি এই জিনিসগুলো আমি পারি, আমার কাছে আরো বেশি মজা লাগে। এরপরের থেকে আমার জার্নিটা বলতে গেলে আমার আইনস আসলে ওরকম কোনো কঠিন লাগে না, যেটা আমার কাছে মনে হয়। সত্যি কথা বলতে গ্রামারটা আমার কাছে ওরকম কখনোই কঠিন লাগে নাই। জাস্ট মনে করছি আমার কাছে জাস্ট ভোকাবটা বেশি ফোকাস দেওয়া উচিত, কারণ গ্রামারটা আমার একবার বুঝলে বা ইউটিউব থেকে কোথাও থেকে দেখলে আমি এটা ক্যাচ করতে ইজি হতো আমার জন্য, তো দেখতাম, মজা লাগতো।
তো এরপর হচ্ছে আমি কোর্স কন্টিনিউ করি, আসওয়াইটা শেষ করি মোটামুটি এইভাবে আপনাদের সাথে। এরপর যখন বেআইন্সে যাই মোটামুটি তখনও আমার হচ্ছে সবকিছু ঠিকঠাক ছিল। আমি যে ফ্লোতে পড়তাম আর কি ওই ফ্লোতে পড়তে যাইতেছি, মানে মোটামুটি মাঝখান দিয়ে আমার এত কঠিন লাগে নাই গ্রামার ভোকাব। তাছাড়া হচ্ছে আমাদের কোর্সে যখন শুরু করি তখন মোটামুটি আমরা তিনজন স্টুডেন্ট ছিলাম আর কি। কিছু আমাদের মধ্যে বেস্ট মনে হয়েছে আমরা তিনজন হচ্ছে পার্সোনালি গ্রুপ খুলি, ওইখানে হচ্ছে আমরা পড়াশোনা করতাম, কোনো কিছু না বুঝলে ডিসকাশন করতাম যে এটা গ্রুপে দিতাম যে তুমি পারো কিনা, পারলে বলো বা আমি পারলে বলি, যে পারতো সেই বলতো, এভাবে হচ্ছে পড়তাম আর কি। এরপর হচ্ছে আমাদের আইনস আসোয়াটা গেল। বেআইনসে যখন যাই সেম ফ্লো, আমি হচ্ছে পড়তাম, আমার পড়ার মেথড ছিল, আমাকে অনেকে পার্সোনালি কোয়েশ্চেনও করছে যে পড়ার মেথড কি। তো আমিও বলতে গেলে ওরকম কোনো মেথড ফলো করি নাই, জাস্ট ভোকাবটা আমার জন্য কি হয়, তো আমি ভোকাবটা বইয়ের থেকে, যেমন আমি স্ট্রিক্টা প্লাস বইটা ফলো করছি এই কোর্স থেকে। তো ভোকাবটা ফার্স্ট অফ অল ওইটার যেহেতু আলাদা কোনো গ্লোসার বুক ছিল না, আমি কি করতাম কি প্রত্যেকটা চ্যাপ্টার পড়ার আগে হচ্ছে আমি ভোকাব গুলা নোট করতাম খাতায়, পরে পড়তাম। এরপর হচ্ছে আমি গ্রামারটা যাইতাম, যখন আমাকে কোর্সে পড়ানো হতো বা ইউটিউব থেকে আমি দেখতাম। তো ওইটা পড়ানোর পর গ্রামারটা শেষ করার পর আমি নিজে নিজে প্র্যাকটিস করতাম, সামহাও কতগুলা এক্সাম্পল করতাম, নিজে নিজে ভাবতাম আগে, তারপর হচ্ছে চেষ্টা করতাম ওটা ডয়েচে করার জন্য। তো এইভাবে বেআইন্সটাও মোটামুটি শেষ করি এখান থেকে ভালোভাবেই শেষ করি। শেষ করার পর যখন আমি আর কি যাই, বেআইন্স মোটামুটি শেষ। এরপর যাই হচ্ছে আমি এক্সাম, এক্সামের ইয়ে আসে যে আসলে আমাকে এক্সাম দিতে হবে, বেআইন্স যখন আমার শেষ তখন আমি বেআইন্স কোর্স শেষের পর মোটামুটি 1 মাস হচ্ছে আমি মডেল টেস্ট সলভ করি, বেআইন্স মডেল টেস্ট সলভ করি। বাট হচ্ছে এর মধ্যে আমি এক্সামের জন্য সিটের জন্য ট্রাই করি বাংলাদেশ কুয়েতে। বাট দুর্ভাগ্যবশত 4 থেকে 5 বারের মতো ট্রাই করার পর হচ্ছে আমি কি পাই না, কোনো সিট পাই না। তো এর মধ্যে আবার আমাদের কোর্সের একজন অলরেডি হচ্ছে মালয়েশিয়াতে যেয়ে দেখি বেআইন্স এক্সাম দিয়ে চলে আসছে, সে অলরেডি পাশ করছে। তো যখন আমি দেখি সে অলরেডি পাশ করছে, পাশ করার পর আমার মধ্যে আরো কনফিডেন্টটা কাজ করলো না, সে যেহেতু পাশ করছে আমিও পারবো। আমি হচ্ছে পরে মডেল টেস্ট সলভ করা বাদ দিছি, বা এর আগেই হচ্ছে আমি বেস ওয়াইটা শুরু করে দিছি তখন। উনি যখন পরীক্ষা দিয়ে আসছে তখন আমি রানিং বেস ওয়াই পড়তেছি। তো মোটামুটি যখন আমি খবরটা শুনি ততদিন আমার বেস ওয়াই পয়েন্ট আইনস পড়া শেষ, মোটামুটি হচ্ছে গ্রামার ভোকাব মোটামুটি ক্লিয়ার। এরপর থেকে আমি শুরু করি মডেল টেস্ট বা হচ্ছে টেলক বিষয়ে ঘাটাঘাটি করা, আসলে বেসয় কিরকম বা এরকম। আর এর আর বাংলাদেশে সত্যি কথা বলতে এরকম কোনো কিছু নাই, বাট আমি অনেক কষ্টে বা গুগল থেকে অনেক ঘাটাঘাটি করে অনেক অল্প কিছু ইয়া পাইছি, রিসোর্স পাইছি, ওগুলা থেকে ঘাটাঘাটি শুরু করি। পরে মনে হয় না সে যেহেতু দিছে আমাকে একটা স্টেপ বা হচ্ছে আমাকে বড় কোনো একটা স্টেপ নিতে হবে, কিছু করার নাই, কারণ আমার বাংলাদেশে যদি এইভাবে বসে থাকে আমি কোনোদিনও বাংলাদেশ থেকে পাশ করতে পারবো না। এটা ইম্পসিবল, আমার বোঝা হয়ে গেছে। ফার্স্ট অফ অল তো আমি সিট পাচ্ছি না, পরে মনে হচ্ছে আমি পারবো না। পরে আর যখন ওই সময়টা আসে তখন আমি কোনো পড়ায় মনোযোগ দিতে পারতেছি না, কারণ আমার মাথায় ঢুকে গেছে যে আমাকে এক্সাম দিতে হবে। তো কি পরে পাশাপাশি সব আমার প্রসেসিং করি, যেহেতু আমি বাইরে দিব, বাংলাদেশে নাই। তো পাশাপাশি প্রসেসিং করি, ভাগ্যক্রমে আমার হচ্ছে 3 থেকে 4 দিনের মধ্যে আমার ভিসা হয়ে যায়। এরপর হচ্ছে এর মধ্যে আমি সব হচ্ছে আমার এক্সামের বুকিং, হোটেল বুকিং সব করে ফেলি। এরপর হচ্ছে এক্সাম দিতে যাই। এক্সামটা মোটামুটি আমার কাছে যদি বলি, সবাই আমাকে বলছে টেলক এক্সামটা মোটামুটি তুলনামূলক বুয়েটের থেকে সহজ, যেটা বলছে। বাট আমি যখন এক্সামে বসি মোটামুটি এতটাও সহজ না যেটা মানুষ বলতো আমাকে। ফার্স্ট অফ অল হচ্ছে লেজেনের আনসার গুলো অনেক বড় ছিল, আর হোরেনটা মোটামুটি টাফ ছিল। আর অনেকেই হয়তো জানে না টেলকা একটা আলাদা পার্ট থাকে, সেটা হচ্ছে স্ট্রাকবাউস্টাইন গ্রামারের জন্য। তো মানুষ যদি চায় টেলকা এক্সাম দিতে তাহলে অবশ্যই তাকে গ্রামারের যে নলেজটা ওটা অবশ্যই ভালো রাখতে হবে বা ভালো থাকতে হবে, কারণ ওই গ্রামার পার্টটা ভালো করতে চাইলে। আর আমি যে পার্সোনাল অভিজ্ঞতা থেকে বললাম, বাইরের দেশে ওরা অনেক খুঁটায় খুঁটায় হচ্ছে খাতা দেখে, একদম একদম যা লিখছে একদম সব। তো এই ক্ষেত্রে যা বুঝলাম, কারণ আমার সাথে 17 জন পার্টিসিপেট করছিল এক্সাম, সেখান থেকে আমরা 2 জন হচ্ছে, আমার যে প্রেজেন্ট পার্টনার পড়ছিল, আমরা 2 জন হচ্ছে কি করি সফলভাবে সবগুলা টাইল পাস করি আর বাদ বাকি সবাই ফেল করে। এরপর আমি বুঝলাম আসলে বাইরে যারা পরীক্ষা দিতে যাচ্ছে বা দিতে চাইতেছে তাদেরকে ওই হচ্ছে অ্যাচিভমেন্ট করতে হবে যে না আমি যদি একবার এক্সামে বসে আমি সব টাইল পাস করে আসতে পারবো। এরকম যারা মনে করেন না একবার দিয়ে দেখি, এটা কখনোই আমি তাদেরকে সাপোর্ট করব না। এটা হচ্ছে আমার পার্সোনাল অপিনিয়ন। হুম। তো এরকম এক্সাম দেই, এক্সাম দিয়ে চলে আসি। এক্সামটা তখন আমি যখন বের হই মোটামুটি আমার কাছে লাগছে না ঠিক আছে আমি পাশ করবো, আমি এতটুকু কনফিডেন্ট ছিলাম নিজের মধ্যে, তখন আর আমি এত প্যারা নেই নাই, চলে আসি দেশে ব্যাক করি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এক্সামের যে টেলক এক্সামের রেজাল্টটা মিনিমাম 1 মাস থেকে 1 মাস 5-6 দিন লাগে বেসরটা, বা বেআইনসেরটা আরো আগেই, তাই বেসরটা মোটামুটি এরকম 1 মাস 5 থেকে 6 দিন লাগে। তো কিছুদিন 2 দিন আগে দেখি আমার রেজাল্ট দিচ্ছে, মোটামুটি আলহামদুলিল্লাহ আমি সবগুলো টাইলে ভালোভাবে ভালো মার্ক নিয়ে পাশ করি। এটাই আমার জার্নি ছিল। গ্রেট গ্রেট গ্রেট, থ্যাংক ইউ, খুবই ইন্সপায়ারিং, খুবই মোটিভেশনাল। এবং আপনার এই যে টোটাল এক্সপিরিয়েন্সটা আপনি শেয়ার করলেন সেখানে এতগুলো পয়েন্ট উঠে আসছে।
যে পয়েন্টগুলা আপনারা যারা দেখতেছেন এই ভিডিও, যদি আপনারা এই পয়েন্টগুলা ক্যাচ করতে পারেন, তাহলে এখান থেকে আসলে অনেক কিছু শেখার আছে। তো যেহেতু নাজিফা সবকিছু একবারে বলে গেছে তার অভিজ্ঞতা, তো আমি আপনাদের সুবিধার জন্য আমি আবার ভেঙে ভেঙে যাব নাজিফার সাথে, যেন আপনারা পয়েন্টগুলাও ক্যাচ করতে পারেন। আরো একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, আপনাদের যদি নাজিফার কাছে কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টে লিখবেন। আমি চেষ্টা করব যে লাইভ সেশনের শেষ দিকে কমেন্টগুলার আনসার নাজিফার কাছ থেকে নেওয়ার জন্য। ওকে নাজিফা, আপনি আপনার শুরু থেকে শেষ পর্যন্ত মোটামুটি আপনি সাম আপ করে ফেলছেন, বলে ফেলছেন। তারপর আমি একটু ব্যাক করতে চাই আপনার কাছে, যেহেতু অনেকেই ভিডিও দেখতেছে, অনেকে অনেক পরে জয়েন করছে। তো তাদের সুবিধার জন্য এবং একটু ভেঙে ভেঙে যেতে চাই, যাতে সবাই আপনার কথাগুলো একটু পয়েন্ট আউট করতে পারে, একটু নোট ডাউন করতে পারে। তা আপনার এই যে ল্যাঙ্গুয়েজ জার্নি, যেহেতু আপনি গাইডলাইনটা জার্মানির আউসবিল্ডিং প্রিপারেটরি কোর্সের স্টুডেন্ট, সো সেক্ষেত্রে এটা ক্লিয়ার যে আপনি আউসবিল্ডিং নিয়ে জার্মানিতে আসতে চান। হুম হুম, হুম। এবং তার জন্য একটা ভাষার দক্ষতা প্রয়োজন, যেটা আমরা বলি যে মিনিমাম বি ওয়ান এবং বি টু হলে হচ্ছে বেস্ট। এবং আপনি সেই বেস্ট লেভেলটা অর্জন করছেন, যেটা হচ্ছে বি টু লেভেল। তা আপনার প্রথম জার্মান ভাষা শেখা কিভাবে শুরু করছেন আপনি এক্সপ্লেন করছেন একবার। এখন আবার একটু সংক্ষেপে বলবেন যে আহ, কিভাবে আপনি জার্মান ভাষা শেখাটা শুরু করছেন, প্রথমে এ 1, তারপর এ 2, তারপর হ্যাঁ এই পর্যন্ত বললে হবে আপাতত। ওকে, আচ্ছা আমি যদি বলি, আমি অলরেডি বলে ফেলছি যে আমি আমার কোর্স শুরু হওয়ার আগের থেকেই মোটামুটি একটা বেসিক ধারণা নিছি ইউটিউব থেকে। তো আমি এটা যদি বলতে চাই সবার উদ্দেশ্যে, যদি কেউ হচ্ছে কোথাও কোর্স করতে চায় বা শুরু করতে চায় কোথাও যে কোনো জায়গায়, তাদের অবশ্যই উচিত ওই কোর্স শুরুর আগে নিজেদের মতো একটু ঘাটাঘাটি করা, আসলে ওই জিনিসটা নিয়ে হচ্ছে একটু দেখা যে আসলে জিনিসটা কেমন। একটা নতুন একটা সে ভাষা শিখতেছে, অবশ্যই একটু জেনে আসা উচিত। যখন সেই বিষয়টা জেনে আসতে পারবে, কোর্সটা যখন শুরু করবে তার জন্য এই ব্যাপারটা অনেক সহজ হয়ে যাবে, যেটা আমার কাছে লাগছে। বাট কোর্স করতেও তার হচ্ছে একটা আগ্রহ কাজ করবে, জানার একটা আগ্রহ কাজ করবে, এটা অবশ্যই ভালো লাগবে। তো এইভাবে আমি শুরু করছি, কোর্সও কন্টিনিউ করছি, যেহেতু আমার আগ্রহ ছিল। সবচেয়ে বড় কথা, আমার জানার অনেক আগ্রহ ছিল। বা আমি কোনো জিনিস না বুঝলে অনেক ঘাটাঘাটি করতাম, বা কোনো গ্রামার না বুঝলে এটা কেন হইলো এরকম, ওইটা কেন এরকম হইলো। তো এগুলো যখন আমি ভাবতাম তখন এটার সাথে আমার আরো অনেক কিছু জানতে পারতাম। এইটাই। আর হচ্ছে যখন আমি ভোকাব পড়তাম, চেষ্টা করতাম ভোকাবের সাথে অনেক কিছু জানার, বা একটা ভোকাব পড়তে যে আমি তখন শিখতাম 4-5টা ভোকাব, এরকম। এটাই হচ্ছে আমি মনে করি পড়ার মেথড, এরকমই মানুষের আগ্রহ থাকা উচিত। রাইট। এবং গাইডলাইন টু জার্মানি কোর্স যারা করে বা যারা আপনারা করতে আগ্রহী, তারা আপনারা যদি আমাদের কথা খেয়াল করেন, অলওয়েজ আমরা একটা জিনিসের উপর ফোকাস করি, সেটা হচ্ছে সেলফ স্টাডি। আম, সেটা আপনি গাইডলাইন টু জার্মানির কাছে কোর্স করেন, গোয়েথ ইনস্টিটিউটে করেন, আপনি যেখানে করেন না কেন, সেলফ স্টাডির হিউজ একটা ব্যাপার থাকে। স্পেশালি গাইডলাইন টু জার্মানির কাছে করলে আরো বেশি, বিকজ আমাদের ক্লাসের সংখ্যা অনেক কম কম্পারেটিভলি। এটা অস্বীকার করতে কোনো বাধা নেই আমার। সেখানে আমরা একটা জায়গায় সবসময় ফোকাস করি সেলফ স্টাডি, সেলফ স্টাডি, সেলফ স্টাডি। আপনার হয়তো একটা লেভেলে সে 60 ঘন্টার মতো ক্লাস হবে, কিন্তু আপনার নিজেকে পড়াশোনা করতে হবে মিনিমাম 200 ঘন্টা, 300 ঘন্টা। সো ওই জায়গায় সেলফ স্টাডি হিউজ একটা ব্যাপার থাকে। নাজিফা, গাইডলাইন টু জার্মান আউসবিল্ডিং প্রিপারেটরি কোর্সে আছে বি 1 লেভেল পর্যন্ত জার্মান ভাষা, কিন্তু আপনি করছেন বি 2। হুম। আমরা অলওয়েজ স্টুডেন্টদের সাথে এই কমিউনিকেশনটা করি, বা আপনিও সেই কমিউনিকেশনটা পাইছেন, যে বি 1 যদি ভালো করে শিখতে পারেন, বি 2 লেভেলটা নিজে নিজে শেখা যায়। কারণ আপনি যখন বি 1টা ভালো করে শিখে ফেলবেন, তখন আপনি জানেন একটা জার্মান ভাষার বই কিভাবে পড়তে হয়, কিভাবে ভাষাটা শিখতে হয়। এই যে ট্রানজিশনটা, আপনি বি 1 পর্যন্ত একটা ইনস্টিটিউটের কাছে কোর্স করলেন, বাট বি 2টা আপনি নিজে নিজে করলেন। এই যে ট্রানজিশনটা, একা একা করার, সেলফ স্টাডি করার, ওই বিষয়টা আপনার কাছে কেমন ছিল এক্সপিরিয়েন্সটা? আচ্ছা, আমার কথা যদি বলি, যখন আমি কোর্স শেষ করছি বা বেআইন শেষ, মোটামুটি আমার বেআইন লেভেল শেষ, তো ওইটা আমি জানতাম কিভাবে পড়তে হয়, বা ভোকাব বা গ্রামার অলওয়েজ আমার মোটামুটি ক্লিয়ার ছিল। বা আমি অবশ্যই বলবো যারা হচ্ছে বি 2 সেলফ স্টাডি করতে চায় বা বেআইনস এর পর বি 2টা নিজে করতে চায়, তাদের অবশ্যই ফার্স্ট অফ অল হচ্ছে গ্রামারটা বেসিক পুরোপুরি ক্লিয়ার রাখা উচিত। তারপর যখন সে বেসয়ে যাবে তখন হচ্ছে মূলত বেসয়ে ফোকাস দেওয়া উচিত সবচেয়ে বেশি হচ্ছে ভোকাবুলারি, কারণ আমরা অলরেডি জানি বেসয়ে হচ্ছে ওইরকম কোনো ইম্পর্ট্যান্ট গ্রামার নাই, বা যেগুলো আছে ওগুলো হচ্ছে বেয়াইন্স লেভেলেরই, জাস্ট একটু বাড়বে।
এতটুকুই। বাট এখন যদি মানুষ হচ্ছে বেআইন্স লেভেলের গ্রামারটা সে পুরোপুরি ক্যাচ করতে পারে আর বেতসয় লেভেলের ভোকাবটা তার মধ্যে থাকে, আর হচ্ছে মোটামুটি জাস্ট ওই যে বেআইন্সের গ্রামারগুলো পড়লো, বাট এই গ্রামারগুলো সত্যি বলতে যদি কেউ প্রেসেন্ট পরীক্ষা দিতে চায় ওরকম আসে না, বা সাইবেনা অতটা লাগে না, তো সে ইজিলি ওই দুইটা মিলে একটা সুন্দরভাবে বেতসয় পুংট, বিশেষ করে বেতসয় পুংট আইন শেষ করে সে কিন্তু বেতসয় পরীক্ষায় বসতে পারে। এটা পসিবল, যেটা আমি করছি। এইটাই বলবো। তো মানুষের আমি মনে করি বেআইনসে অবশ্যই গ্রামার দিকটা হচ্ছে ভালো রাখা উচিত, আর ভোকাব, আর হচ্ছে বেসয়ে যে ভোকাবটাকে ফলো করা, মানে একদম বেশি বেস্ট হিসেবে ফোকাস দেওয়া, এটাই এনাফ। রাইট, থ্যাংক ইউ। আপনি বাংলাদেশের পার্সপেক্টিভে যদি আমি বলি, আমরা অনেক স্টুডেন্টসদের সাথেই তো কথা বলি। বাংলাদেশে এই মুহূর্তে বি1 পাস করা স্টুডেন্টস অনেক আছে, বাট বি2 পাস করা স্টুডেন্ট লিটারালি হাতে গোনা কয়েকজন আছে। So আপনি হাতে গোনা কয়েকজনের মধ্যে পড়ে গেছেন, এবং তার থেকেও আরো বড় বিষয় হচ্ছে আপনি নিজে এত পড়াশোনা করছেন, সেলফ স্টাডি করছেন, যে আপনি কিন্তু বি2 একবারে পাস করছেন, একবার এক্সাম দিয়ে। হ্যাঁ, এখানে আপনারা যারা ভিডিও দেখতেছেন, আপনারা হয়তো অনেকে আছেন যে আপনারা বি1 এক্সাম দিয়েছেন 2বার 3বার 4বার। আমি এমন স্টুডেন্ট চিনি যে 8বার এক্সাম দিচ্ছে পাশ করার জন্য, সে একটা টাইলেও পাশ করে নাই। কারণ কি, নাজিফা তার আগে যখন সে প্রথমে যখন নাজিফা কথা বলছে তখন একটা কথা বলে গেছে যে আমি আপনাকে রিকমেন্ড করব না যে এক্সাম দিয়ে দেখি পাশ করি কিনা। এই অবস্থা যদি আপনার হয় তাহলে সে রেকমেন্ড করবে না আপনাকে এক্সাম দেওয়ার জন্য। আপনি যখন ফুললি কনফিডেন্ট হবেন যে না, আমি যদি এখন এক্সাম দিই তাহলে আমি পাশ করবো, শুধুমাত্র তখন এক্সাম দেওয়া। আমি যে স্টুডেন্টের কথা বললাম, তার স্ট্র্যাটেজি হচ্ছে ওইটা, এক্সাম দিয়ে দেখি যদি পাশ করি। সো নো, সেটা করা যাবে না, সেটা নাজিফা বলে গেছে একটু আগে। ওকে, ল্যাঙ্গুয়েজ শেখার কোন পার্টটা বা কোন সময়টা আপনার কাছে সবচেয়ে কঠিন মনে হয়েছে, হার্ডেস্ট মনে হয়েছে? যদি হার্ডেস্ট বলি, যখন আমি বেআইন্সে যাই ভোকাব পড়তে যাই তখন আমি ভুলে যেতাম, এই জিনিসটা আমার হার্ডেস্ট লাগছে। বাট আমার কাছে অনেকেই বলে যে গ্রামার পার্টটা অনেক কঠিন, আমি মনে রাখতে পারি না। বাট আমার কাছে পার্সোনালি আমার গ্রামার কখনোই কঠিন লাগে নাই। বাট ভোকাবটা যখন আমি বেআইন্সে শুরু করি তখন শুরুর দিকে আমার ভোকাবটা মনে থাকতো না। বাট বাকি আমার কাছে যদি পার্সোনালি জানতে চান, আমার কাছে ভোকাবটাই কঠিন লাগছে বেআইন্সের দিকে। বাট গ্রামার আমার জন্য সবসময় ওকে ছিল, আমার কোনো প্রবলেম ছিল না গ্রামারের দিক থেকে। এই দিকটা হচ্ছে আমার প্লাস পয়েন্ট এই জন্য। আর সত্যি কথা বলতে আমি প্রচুর সময় দিছি আমার এই ভাষাটা শেখার ক্ষেত্রে। আমি যেহেতু বলছি এইচএসসি পর থেকে মানে হচ্ছে আমি ভার্সিটির অ্যাডমিশন নিয়ে, তো আমার হাতে এনাফ সময় ছিল। আমি সারা দিনই হচ্ছে এই ভাষাটা নিয়ে থাকতাম। মানে মানুষ বলে হচ্ছে বইয়ের দিকে ফোকাস করা, আমি যদি বলি না, আমি বই পড়তাম একটা সময়, যেটা আর বই, সত্যি কথা বলতে বই পড়তেও কিন্তু এত মজা লাগে না, কারণ বই একটা বোরিং জিনিস। তো আমি মনে করতাম এই ভাষাটাকে মজার সাথে শেখা। যেমন যদি বলি, আমি হচ্ছে প্রচুর ডয়েচ ভিডিও দেখি, যেটা আমার ল্যাপটপে এখনো মানে প্রচুর ডয়েচ ভিডিও সাবস্ক্রাইব করা। আমি জাস্ট গেলেই হচ্ছে কি ডয়েচ ভিডিও দেখি, আমার এখন মজা লাগে ডয়েচ ভিডিও দেখি। তারপর যখন আমি বিশেষ করে আমার বাসার যে কোনো কাজ করতাম, কি করতাম, আমি হচ্ছে একটা পডকাস্ট বা হচ্ছে রাডিও সিন্ডম কি আমার ফোনের মধ্যে ছেড়ে রাখতাম, আমি শুনতাম আর কাজ করতাম। তো এইরকম করে আমি আমার ভাষাটাকে বেশি, আমি বলি এই মেথডটা আমার কাছে বেশি কাজে দিছে। তাছাড়া আমি যখন কোনো বই পড়তাম, বইয়ের মধ্যে অনেক থেমা আছে, যেটা আমি মনে করি আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে কিছু টপিকের উপর পড়ি। তো যখন আমি টপিকটা পাইতাম, আমার মধ্যে আগ্রহ বেশি কাজ করতো যে এই থেমাটা সম্পর্কে বা টপিকটা সম্পর্কে আরো বেশি জানার। তো ওই টপিক রিলেটেড আমি কি করতাম, তখন যে গুগলে বা ইউটিউবে যেখানে যে থেমাটা লিখে সার্চ দিতাম, তো এইটা যখন লিখে সার্চ দিতাম তখন অনেক কিছু আরো আসতো। তখন তখন এটা আমি পড়তাম। তো ওইটা পড়লে আমি আরো অনেক কিছু, ওইটা ব্যাপারে আরো অনেক বেশি ইনফরমেশন পাচ্ছি। তো দেখতাম, তো ওইখান থেকে আমি ভোকাব কালেক্ট করতাম, মনে হয়তো যেগুলো আমি আমার প্রেশনের ক্ষেত্রে ইউজ করতে পারবো, বা আমার কাছে ভালো লাগছে যে না, এগুলো ইউজ করা যাবে, আমার জন্য ইউজফুল। তো ওগুলো আমি নোট করতাম, পড়তাম। এইটা ছিল আমার মেথড, যদি আমি বলি পার্সোনালি। ওকে, যেহেতু নাজিফা অলরেডি মেথড নিয়ে কিছু কথা বলছে, আই গেস এগুলো হচ্ছে আপনাদের জন্য টিপ। নাজিফার যে মেথড, আপনারা যারা ভিডিও দেখতেছেন সেই মেথড গুলো হচ্ছে আপনাদের জন্য টিপ। তো সেই টিপ আমি নাজিফার কাছ থেকে আরেকটু বের করে আনার চেষ্টা করব। সেটা হচ্ছে যে আপনি দিনে কতটা সময় পড়াশোনা করতেন, এবং কোন রিসোর্স গুলা বেশি বেশি ব্যবহার করতেন। আপনার কথা এটা চলে আসছে অলরেডি, তারপরে আমি স্পেসিফিক্যালি ওই জিনিসটাই জানতে চাবো আবার। আমি অলরেডি বলছি আমার হাতে এনাফ সময় ছিল, সত্যি বলতে আমার কাছে পুরো দিনই সময় ছিল এই ভাষাটা শেখার জন্য। ফার্স্ট অফ অল ওই যে আমি বলছি, যখন আমি একটা বই পড়তাম, বই ফলো করতাম, তখন ওই যে ফার্স্টে আমি ভোকাবটাকে পড়তাম। মানে আমি ভাগ করে নিতাম যে আমাকে আগে এই চ্যাপ্টারের ভোকাবটা পড়তে হবে, গ্রামারটা জানতে হবে। যখন দুইটা আমার কমপ্লিট, আমি তখন যেতাম বইটা পড়তে, যে একবার রিডিং পড়বো।
তো এরপর উবুংসপুকটা সলভ করতাম, এটা ছিল ফার্স্ট অফ অল মেথড। বাট বই পড়তে এটা শেষ, এরপর পাশাপাশি হচ্ছে আমি কি করতাম, বই পড়া শেষ, আমার বই এখন পড়া লাগবে না, আমি এখন ভিডিও দেখতে যাইতাম। কারণ পাশাপাশি আমাকে মজা নিতে হবে, কারণ আমি একাধারে বইটা পড়তে পারতাম না, এটা সবার জন্যই বোরিং একটা ব্যাপার হচ্ছে। একদম সারাদিন কন্টিনিউ ভাবে পড়াটা অনেক বোরিং এর ব্যাপার। তো অবশ্যই হচ্ছে কি করতাম, তো আমি চাইতাম হচ্ছে একটা মুভি দেখতে আর হচ্ছে শর্ট ভিডিও দেখতে ডয়েচের, যেটা আমার কাছে অনেক মজা লাগতো। আমি নিজেও চেষ্টা করতাম, ওরা যে থেমা নিয়ে কথা বলতেছে বাসার মধ্যে, আমি যদি আমার মেথড বলি, আমি বাসার মধ্যে সারাদিন একা একা কথা বলতাম, বিশেষ করে আয়নার সামনে দাঁড়িয়ে ডয়েচ বলতাম ইচ্ছা মতো, যা মনে আসছে আমি বলে যেতাম। তখন তো এখানে আমার হচ্ছে কেউ নাই, কারণ আমার জড়তাও কাজ করবে না। আর আমি যেটা মনে করি, বাংলাদেশের বেশিরভাগ মানুষের বা স্টুডেন্টের যেটা ফার্স্টেই বলে যে তার জড়তা, সে কথা বলতে পারে না। তো তাদের জন্য এই মেথডটা সবচেয়ে বেস্ট। সে হচ্ছে চাইলে বাসার মধ্যে বিশেষ করে যে মানে বইয়ের মধ্যে যে থেমাগুলা পড়ে ওগুলা সিলেক্ট করে নিজেদের মতো কিন্তু বাসায় হচ্ছে একা বা আয়নার সামনে বসে প্র্যাকটিস করতে পারে। এই ক্ষেত্রে সে কি করতে পারে, ফার্স্ট অফ অল তার মুখের যে জড়তাটা আছে, যে ভাষাটা বলার ক্ষেত্রে জড়তা, এটা সে সুন্দরভাবে কাটিয়ে উঠতে পারে। এরপরে চাইলে সে হচ্ছে একজন পার্টনার রাখতে পারে বা কোনো একটা অ্যাপের মধ্যে যে সে এই যে ভাষাটাকে প্র্যাকটিস করতে পারে। আমি মনে করি ফার্স্ট অফ অল মানুষের এই যে মুখের যে কথা বলার জড়তাটা কাটানো উচিত, এরপর হচ্ছে অন্য জায়গায় যেয়ে প্র্যাকটিস করা উচিত। এই মেথডটা আমি মনে করি বেস্ট। যাদের জড়তা আছে ফার্স্টে কথা বলার ক্ষেত্রে, বিশেষ করে অন্য মানুষের ক্ষেত্রে, যে সে কি মনে করবে আমি ভুল বলতেছি, এই যে এই ব্যাপারটা থেকে কাটা ওঠার জন্য এটা বেস্ট মেথড আমি মনে করি। রাইট, থ্যাংক ইউ। সো সবার উদ্দেশ্যে বলতেছি যে এখানে আপনাদের নোট ডাউন করার অনেক কিছু ছিল নাজিফার কথা। স্পেশালি হচ্ছে যারা আপনারা কথা বলতে জড়তা কাজ করে আপনাদের, আম, আয়নার সামনে কথা বলা, নিজের সাথে নিজে কথা বলা। দেখেন, আমরা যখন জার্মান ভাষা শিখবো বাংলাদেশে, এটা আমাদের দেশে স্পোকেন ল্যাঙ্গুয়েজ না। সো আমার এই কথা নিজের সাথে নিজেকে কথা বলে শিখতে হবে। নাজিফ এটা বলছে বেটার হয় যদি আপনি একজন পার্টনার খুঁজে নিতে পারেন। বাট এট দ্য এন্ড আপনি যত পার্টনার খুঁজে নেন না কেন, আপনি যদি নিজের সাথে নিজে কথা না বলেন, আপনার এই জায়গায় ফ্লুয়েন্সি আসবে না, জড়তা কাটবে না। সো এটা আপনাদের জন্য হিউজ বড় একটা ইন্টারেস্টিং প্রশ্ন নাজিফা। গ্রামার, ভোকাবুলারি, জার্মান ভাষা শেখে আপনি কোনটাকে ইম্পর্টেন্ট বেশি মনে করবেন? অবশ্যই ভোকাবুলারি। আপনি যদি একটা কথা বলতে চান, যদি ওয়ার্ডের শব্দই না জানে, তাহলে আপনি কথা কিভাবে বলবেন? গ্রামার তো অনেক পরের বিষয়, তাই না? আপনাকে তো আগে ওয়ার্ড গুলো জানতে হবে। যেমন আমি এখন আমার মাতৃভাষায় কথা বলতেছি, এগুলো সব কিন্তু এক একটা শব্দ, এগুলো আমি জানি দেখে বলতে পারতেছি, সেম এটাও একটা ভাষা। তো আমাকে কথা বলতে হবে। যেমন এখানে আমি যদি গ্রামারটাও মোটামুটি, আপনি গ্রামারটাও না পারেন, আপনি যদি ওয়ার্ড দাও বলেন, ওই ক্ষেত্রে কিন্তু বুঝবে মানুষ আপনি আসলে বলতে চাচ্ছেন কি। বাট অবশ্যই আপনাকে এটা না যে গ্রামার শিখতে হবে না, গ্রামার শিখতে হবে, বাট গ্রামারের যে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার ভোকাবুলারি। যখন আপনি মোটামুটি বেয়ান্স লেভেলের গ্রামার কমপ্লিট করতে পারেন বাট ভোকাব জানেন, আপনি ইজিলি কি একটা অন্য মানুষের সাথে হচ্ছে কনভারসেশন করতে পারবেন, অবশ্যই অফ ডয়েচে। এটা বেস্ট। তো আমি মনে করি এজন্যই মানুষকে বেশি বলি হচ্ছে হচ্ছে ভোকাবুলারির উপর বেশি ফোকাস দেওয়া আর জোর দেওয়া, এটাই। এক্স্যাক্টলি। এবং আপনার সাথে আমি শতভাগ একমত। আম, আমাদের যারা স্টুডেন্টস বা যাদের সাথে জার্মান ভাষা নিয়ে কথা বলি, বা আমি নিজেও কোর্স করছি কিছুদিন আগে, আমি C1 কোর্স শুরু করছি, আপনারা একটা ভিডিওতে দেখছেন। আম, আমাদের টিচারদেরও একটা এটাই, যে ভোকাবুলারি খুবই রিচ হতে হবে যদি আপনি একটা ভাষায় নিজের মনের কথাটা ঠিকমতো বলতে চান, বা কথা শুনে যদি অন্যের কথা শুনে যদি বুঝতে চান, সেখানে ভোকাবুলারি হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট। তারপরে হচ্ছে আপনি যখন ভোকাবুলারি গুলা শিখলেন, তারপর আপনি সেই ভোকাবুলারি গুলাকে কিভাবে ইউজ করবেন, ব্যবহার করবেন, সেটা শেখার জন্য হচ্ছে আপনার গ্রামার। তো প্রথমে আপনারা যদি চিন্তা করেন যে আমি শুধু আগে গ্রামার শিখে ফেলবো তারপরে ভোকাবুলারি, নো, দিস ইজ রং ওয়ে। আপনাকে প্রথমে ভোকাবুলারিতে ফোকাস করতে হবে, পাশাপাশি প্যারালালি আপনাকে গ্রামার শিখতে হবে। Get? তারপর নাজিবা, আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে আপনি কোনো স্পেশাল টেকনোলজি ব্যবহার করতেন কিনা, লাইক লিসেনিং প্র্যাকটিসের জন্য বা স্পিকিং প্র্যাকটিসের জন্য বা ওয়ার্ড মনে রাখার জন্য যে ফ্ল্যাশ কার্ড পদ্ধতি বলে, এই ধরনের কোনো টেকনোলজি বা পদ্ধতি আপনি ব্যবহার করতেন কিনা? আমার ক্ষেত্রে যদি বলা হয়, আমি ওয়ার্ড মিনিং হচ্ছে মনে রাখার জন্য কোনো ফ্ল্যাশ কার্ড কোনো কিছু ইউজ করি না। আমি আগেই বলছি, আমি খাতার মধ্যে নোট করতাম, সকালে একবার পড়তাম, বিকেলে একবার পড়তাম, রাতে একবার পড়তাম, শুধু পড়তাম। এটাই হ্যাঁ। আমার মেথড ছিল। আমি পার্সোনালি কোনো ফ্ল্যাশ কার্ড এগুলো ইউজ করি না। আর টেকনোলজির কথা যদি বলি, ওরকম না। আমি অলরেডি বলছি, যদি আমার হেরেনটা আমি বেটার করার জন্য ওই যে পডকাস্ট শুনতাম বেশি বেশি, রেডিও হুম। সেন্ডও শুনতাম, আর হচ্ছে ওই যে বললাম, যদি আমি লিসেনিং করি হচ্ছে ভিডিও দেখতাম বা শুনতাম, এগুলাই আমার মেথড ছিল। আমি অন্য আর কোনো মেথড ইউজ করি না আমার এই ভাষা শেখার জন্য। আর এইটাতে আমার অনেক ইজি হয়ে গেছে আমি মনে করি। যখন আমি ভিডিওটা দেখতাম আমি সুন্দরভাবে ক্যাচ করতে পারতাম, বিশেষ করে ডচ মুভি দেখতাম যখন, তখন আমি বুঝতে পারতাম। তো সেই ক্ষেত্রে এটা আমার জন্য এটাই আমার মেথড।
আর কি, আমি অন্য কোনো ওয়ে দেখি না এটার জন্য আর। ওকে, ওকে, গুড। আমি তারপর আপনার আপনার মোটিভেশন বা স্ট্রাগল সম্পর্কে একটু জানতে চাবো। স্ট্রাগল, মোটিভেশন, লাইক ধরেন আমি যদি গাইডলাইন টু জার্মানির কথা ধরেই বলি, এখানে আপনি দেখছেন যে আপনি যে ব্যাচে ছিলেন আপনার সাথে অনেকেই কোর্স শুরু করছে, অনেকেই সেখান থেকে চলে গেছে, অনেকেই এখনো টিকে আছে, বাট পড়াশোনার লেভেলটা এখনো সেই জায়গায় রিচ করতে পারে নাই, বিকজ ওই জায়গায় ডেডিকেশনের অভাব আছে বা সামহাও কোনোভাবে স্ট্রাগল করতেছে। তো অনেক স্টুডেন্ট মিডওয়েতে আসলে মাঝপথেই ডিমোটিভেটেড হয়ে যায়। আপনি নিজেকে কিভাবে মোটিভেটেড রাখছেন, এবং ওই যে যারা ডিমোটিভেটেড হয়ে গেছে তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার যদি থাকে। এখন যদি আচ্ছা আমার মোটিভেশনের কথা যদি বলি, আমি ফার্স্টেই বলছি এইচএসসির পর আমি ভাষাটা শেখা শুরু করছি, তখন আর আমি ভার্সিটির অ্যাডমিশন নেই নাই। তো ফার্স্ট অফ অল আমার এটা ছাড়া তখন আর কোনো ওয়ে ছিল না। আমার একটাই ওয়ে এইটা, জার্মান ল্যাঙ্গুয়েজ শিখো, জার্মান চলে যাও। কারণ তখন আমি ভার্সিটির অ্যাডমিশন নেই নাই, আমি ভার্সিটির অ্যাডমিশন যেহেতু নেই নাই, তো ফার্স্টে ফোকাস হচ্ছে আমার জার্মান ল্যাঙ্গুয়েজ এইটা। তো যখন আমি শুরু করি, অবশ্যই এই ভাষাটা শেখা এতটাও সহজ না, আপনাকে মোটিভেশন ধরে রাখতে হবে, এফোর্ট দিতে হবে, অবশ্যই আরেকটা তো হিউজ পরিমাণে সময় দিতে হবে। তো আমি পড়তাম, দিন শেষে এমন না যে প্রতিদিন আমার মোটিভেশন থাকতো। আমি পড়তাম, মাঝে মাঝে আমি হচ্ছে ডিমোটিভেট হয়ে যেতাম, আমার নিজেরও মনে হতো আমি পারবো না, না আমি পারবো না। তখন মাঝে মাঝে আমার কান্না চলে আসতো, বাট রাত্রে আমি ঘুমাতে পর্যন্ত পারতাম না, এগুলো যখন আমার মাথায় কাজ করতো। অনেক রাত আছে আমি ঘুমাই না পর্যন্ত। তো তখন আর তারপর বিশেষ করে যখন আমি আমার ফোনে বা সোশ্যাল মিডিয়া ইউজ করতাম, তখন দেখতাম যে আমার ফ্রেন্ড লিস্টে অনেকে বাইরে কত জায়গায় ঘুরতেছে, বাট আমি পারতেছি না, আমি তখন আমার বাসায় বসে বসে পড়তেছি। তো যখনই আমার সোশ্যাল মিডিয়া আমি যাইতাম, যখন মানুষের পিকচার দেখতাম যে না ও ঘুরতেছে, কত ছবি ছাড়তেছে, বাট আমি পারতেছি না, আমি ঘুরতে পারতেছি না, এইটা আমার সবচেয়ে বড় মোটিভেশন ছিল যে না, আমাকে পারতে হবে, আমাকেও ঘুরতে হবে। এইটা আমার ফার্স্ট মোটিভেশন যে না, আমি অনেক ঘুরবো। আর সেকেন্ড হচ্ছে আমার মাথায় এটা কাজ করতো যে আমার বাবা মা আমার জন্য এত কিছু করতেছে, বিশেষ করে আমার মা আমার জন্য এত কিছু এফোর্ট, আমার প্রচন্ড পুরা এই জার্নিতে আমার মা আমার পুরা সাপোর্ট দিছে। তো আমার কাছে মনে হয়েছে না, আমার মায়ের জন্য হলে আমাকে এটা করতে হবে, শেষ করতে হবে। আমি যেহেতু এটা শুরু করছি, না আমাকে যেভাবে হোক এটা শেষ দেখে ছাড়তে হবে এবং শেষ করতে হবে, তার জন্য হলেও কিছু করতে হবে। এই যে এই দুইটা মোটিভেশন আমার সাথে সবসময় ছিল, তার জন্য হয়তো বা আমি আজকে এত তাড়াতাড়ি, আর আমার জার্নিটাও খুব বেশি দেরিও না, মোটামুটি খুব কম সময়ের মধ্যে বলতে গেলে আমি বেশ কয়টা হচ্ছে পরীক্ষা দিয়ে একবারে পাশ করতে পারছি। এটা আমার জন্য অনেক, আমি মনে করি এইটাই রাইট। ছিল আমার সবচেয়ে বড় মোটিভেশন। নাজিফা, আমার এক্স্যাক্টলি মনে নাই আপনার গাইডলাইন টু জার্মানির সাথে আপনার কোর্সটা কবে শুরু হয়েছিল এক্স্যাক্টলি আপনার। মার্চের লাস্টের দিকে, আহ 24-এ, 24-এর শেষের দিকে না? 24-এর মার্চ মাসের শেষের দিকে আর এপ্রিলের শুরুর দিকে। তার মানে হচ্ছে আপনার B2 লেভেল অর্জন করতে, B2 লেভেল পাস করতে এক্স্যাক্টলি আমি যদি বলি 1 মাস, 1 বছর 3-4 মাস সময় লাগছে। হুম হুম হুম, হ্যাঁ তো এরকমই। যারা এই প্রশ্ন করবেন যে ভাইয়া B1 শিখতে কতদিন লাগে, B2 শিখতে কতদিন লাগে, নাজিফার B2 লেভেল শেষ করে এক্সাম দিয়ে পাশ করতে এক্স্যাক্টলি 15 মাস 16 মাসের মতো সময় লাগছে। এরকমই লাগছে, হ্যাঁ 14-15 মাস বা 16 মাস, হ্যাঁ। গুড। ওকে, তারপরের প্রশ্ন আপনার কাছে যে আম, এই যে 15 মাস 16 মাস সময় নিয়ে আমরা কথা বলতেছি, এই যে টাইম স্পেনটা, এই টাইম স্পেনটার মধ্যে আপনার জন্য সবচেয়ে স্ট্রাগলিং বিষয়টা কোনটা ছিল, এবং আপনি সেটা কিভাবে ওভারকাম করছেন? আচ্ছা আমার কথাটা যদি বলি, তখন অবশ্যই সেটা শুরু হয়েছে, আমি সুন্দরভাবে আইনস থেকে বেয়াইন সুন্দর মতে সুন্দর মোটিভেশন নিয়ে শেষ করছি। তখন আমার শুরু হয়েছে যখন আমি বেয়াইন শেষ করছি, সিট পাই নাই। তখন তো আমি পুরো ডিমোটিভেট হয়ে গেছি যে আমি কিভাবে পরীক্ষা দিব যদি সিটই না পাই, আমি তো এই বছর জীবনেও পরীক্ষা দিতে পারবো না, পরীক্ষার সিটই পাওয়া যায় না। আর সেখানে দেখি আমার চারপাশে অনেকে কতজনে অলরেডি 4-5 বার পরীক্ষা দিয়ে ফেলছে, বাট এখনো কোনো টাইলে পাশ করতে পারে নাই। যখন এগুলা দেখি আমার তো হচ্ছে আমার অনেক মানে নিজেকে তখন আমি আর ইয়া করতে পারিনি, আসলে আমি তখন পুরো ডিমোটিভেট হয়ে যাই। তো তখন এগুলা করার পর যখন দেখি আসলে না, পরে ভাবলাম আসলে যে বেয়াইন্স নিয়ে আমাকে আর পড়ে থাকলে হবে না। এটা ছিল আমার ফার্স্ট হচ্ছে, আমি যদি বলি এটা আমার কঠিন, যে বেয়াইন্স নিয়ে যখন আমি তখন ভাবতেছিলাম আসলে আমি বেসয় শুরু করলে পারবো কিনা, এই সময়টা আমার কি করা উচিত আসলে, বেয়াইন্স পরীক্ষার পিছনে থাকা উচিত যে বেয়াইন্স পরীক্ষা দিব না বেসয় শুরু করব। আবার এটাও আসতেছে আমি যদি বেসয় শুরু করি আমি কি ডিরেক্ট একবারে বেসয় পরীক্ষা দিয়ে পাশ করব। এইগুলা নিয়ে আমি পুরা হচ্ছে কয়েকদিন হচ্ছে আমি আসলে নিজেকে আসলে একটা সঠিক সিদ্ধান্তে আমি যাইতে পারতেছিলাম না যে আমাকে আসলে কি করা উচিত। পরে হচ্ছে দেখলাম যেহেতু আমার বেআইনস আর হইতেছে না, কারণ আমি 4 থেকে 5 বারের মতো ট্রাই করে ফেলছি। পরে আর মনে হলো যে আমার ইচ্ছাও চলে গেল, যে আমি পরে মনে মনে বললাম না, আমি আর বেআইনস পরীক্ষাই দিব না, বাদ, বেআইনস চলে গেছে মানে যাক,
বাট এরপরের থেকে আমি মোটিভেশন নিয়ে হচ্ছে বেস ছয়টা শুরু করি, ভোকাব দিয়ে শুরু করি, মোটামুটি পড়ি। তখনই আমি এই নিউজটা শুনছি যে আমার কোর্সের একজন অলরেডি বাইরে যেয়ে হচ্ছে কি করছে, ব্যান্স পাস করে আসছে। যখন এটা শুনছি তখন আমি নিজেকে একটু রিলিফ ফিল করি, না ও যেহেতু পারছে আমিও পারবো। তো তখন আমার মাথায় এটা কাজ করছে, ও ব্যান্স দিয়ে আসছে, আমার মাথায় পরে এটা কাজ করলো যে যেহেতু ব্যান্স দিয়ে আমি আশেপাশে অনেককে দেখছি ব্যান্স দিয়ে হচ্ছে ইজিলি একটা হাউস বিলং পাচ্ছে না, তারও একটা হিউজ পরিমাণে টাইম দরকার হইতেছে। তো আমি ভাবলাম আমি যেহেতু বাইরেই যাব এতগুলা টাকা খরচ করে, বা আমার এত একটা স্ট্রাগলের মধ্যে দিয়ে বা এত কষ্ট বা জার্নি এত কিছু, তো আমি ভাবলাম না, থাক আমি বেআইন আর দিব না, আমি বেসোয়াই দেই। তো তখন আমি মনে প্রাণে সিদ্ধান্ত নেই যে না, নিজেকে আমি হচ্ছে বেসোয়ার উপর হচ্ছে মোটিভেট করে ফেলি, না এটা শেষ করি। এক কথা বলতে হচ্ছে মডেল টেস্ট সলভ করি নিজেকে। তখন আমি নিজেকে নিজেকে বলি যে না আমি পারবো, আমাকে পারতে হবে, এই একটা মোটিভেশন নিয়ে আমি পরীক্ষা দিতে যাই। আর আমি সফলভাবে হচ্ছে পাশ করি। আর সত্যি কথা বলতে পরীক্ষা যখন আমি অ্যাটেন্ড করি আমি নিজেকে একদম বুঝতে দেই নাই যে আমি একদম ডিরেক্ট বেডসয় পরীক্ষা দিতে আসছি আর আমি যে একদম নার্ভাস, আমি এটা বুঝতে দেই নাই। তো তখন না, যখন দেখলাম আমার আশেপাশে, আমি যখন এক্সাম হলে যাই তখন দেখি আমার পেশেন্ট পার্টনার আমার যে পেশেন্ট খারাপ করতেছে, ঠিক আছে, আমার যে লেভেল এই লেভেলের যে হচ্ছে ও খারাপ করতেছে। কারণ আমি যখন প্রেশন পরীক্ষা দেই আমার পার্টনারকে আমাকে একই কথা 2-3 বার ওকে বলতে হয়েছে, রিপিট বলতে হয়েছে। এইটা যখন করি না তখন নিজের মধ্যে একটা কনফিডেন্ট কাজ করে, না যেহেতু আমি পরীক্ষা দিয়ে বুঝতে পারছি না আমি পরীক্ষায় ভালো একটা মার্ক করে আশা করি পাশ করব, এটাই। তো আমি মনে করি মানুষকে বলি যে বলবো আসলে কখনো একটা লেভেলের উপর আসলে পড়ে থাকা উচিত না, তোমার অবশ্যই একটা সামনে আগানো উচিত। তুমি দেখো যেহেতু বেঞ্চ দিয়ে আমার আশেপাশে চারপাশে আমি অনেককে দেখি এখনো বেঞ্চ দিয়ে পড়ে আছে, যারা হচ্ছে এক্সাম ক্লিয়ার করতে পারতেছে না বা সিট পাচ্ছে না তাও ওইখানে আছে, তারা এখনো বেস শুরু করারও মোটিভেশনটা পাচ্ছে না। আমি এটাই আসলে বুঝি না, তাদের শুরু করা উচিত। এটাই, একদিন একদিন সে হচ্ছে বেসে পাশ করতে পারবে, যেহেতু বেঞ্চ দিয়ে পড়ে না থাকা উচিত। রাইট। এটাই। থ্যাংক ইউ নাজিফা, আপনি এখন যে টিপটা দিচ্ছেন এটা অনেকের জন্য, লিটারালি বাংলাদেশে এখন যে সিচুয়েশন এক্সাম নিয়ে, এটা অনেকের জন্য হিউজ বড় একটা টিপ। আমি এই টপিকে আসবো। আপনার কাছে বেশ কিছু কমেন্ট আসছে, আমি সব কমেন্ট পড়বো না, আমি আরো পরে পড়বো, প্রশ্নগুলো পরে পড়বো। বাট একটা কমেন্ট আছে যেটা কোনো প্রশ্ন না, সেটা আমি এখন একটু পড়তে চাই। সেটা হচ্ছে নাদিম হোসেন জয়। সে বলছে, ইটস ওয়ান অফ দ্য গ্রেটেস্ট মোমেন্ট টু মি টু সি হার স্পিকিং লাইক দিস। অনেকগুলো লাভ রিয়াকশন দেখতে পাচ্ছি এই কমেন্টে। গুড। থ্যাংক ইউ নাদিম কমেন্ট করার জন্য। আহ, নাজিফা একটু আগে যে কথাগুলো বলছে সেখান থেকে দেখেন, নাজিফা একটা জিনিস বলছে যে সে যখন বি ওয়ান এর এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছিল, যখন 4বার ট্রাই করে দেখলো যে সে এক্সামে ডেট পাচ্ছে না, তাকে তখন সে রিয়েলাইজ করছে যে ওকে, আমি বি ওয়ান এর জন্য আর পড়ে না থেকে আমি বি2 শেখা শুরু করি, আমি একবার বি2 এক্সাম দেবো। এইটা আপনাদের জন্য হিউজ শিক্ষণীয় একটা পয়েন্ট। যে জিনিসটা নাজিফা অনেক 4বার এক্সামের জন্য ট্রাই করে সেটা রিয়েলাইজ করছে, সেটা আপনারা আজকেই জেনে নেন যে আহ, কেউ যদি বি ওয়ান এর এক্সামে সিট পাচ্ছেন না, 6 মাস ধরে বসে আছেন, তার মানে আপনি আসলে সময় ওয়েস্ট করতেছেন। বি ওয়ান এক্সামের জন্য বসে না থেকে এই যে 6 মাস, আপনি যে 6 মাস বি ওয়ান এক্সামের পেছনে দিচ্ছেন, সেটা আপনি বি2 পড়াশোনার পেছনে দেন, দেখেন যে ঠিক 6 মাস পর আপনার বি2 হয়ে যাচ্ছে। সো এগেইন, যারা বি ওয়ান এক্সাম নিয়ে পড়ে আছেন, বি ওয়ান এক্সাম প্রিপারেশনের জন্য অনেক সময় নষ্ট করতেছেন বা বসে আছেন, তারা বি ওয়ানে বসে না থেকে আপনার বি2 শুরু করে দেন, মন দিয়ে পড়াশোনা করেন, বি2 শেষ করেন, বি2 এক্সাম দেন। ইভেন বি2 এক্সাম বাংলাদেশেও হয়তো একটু কম্পারেটিভলি সিট পাওয়া বি ওয়ান এর থেকে ইজি হবে, আই বিলিভ। হুম হুম। কারণ বিটু এত অ্যাটেন্ড করে না এটা এক্সাম। এক্স্যাক্টলি। হুম হুম। আর এক্সামের যে বিষয়টা, সেটা হচ্ছে যে হ্যাঁ, নাজিফা তার কথায় বলছে যে সে মালয়েশিয়াতে যে এক্সাম দিছে বি2, এবং মালয়েশিয়ার যে বি2 সেটা গোয়েতে ইনস্টিটিউট না, সে টেলকে এক্সাম দিচ্ছে। তো আপনারা যারা প্রশ্ন করেন যে ভাইয়া বাংলাদেশে জার্মান এম্বাসি কি টেলকে অ্যাকসেপ্ট করে, অবশ্যই অ্যাকসেপ্ট করে। এটা হচ্ছে আপনার ইউরোপিয়ান যে ফ্রেমওয়ার্ক আছে তার স্বীকৃত একটা এক্সাম সিস্টেম টেলক বা গোয়েতে। সো অ্যাকসেপ্ট না করার কোনো কারণ নেই। ওকে। লাস্ট, এখানে আরো একটা পয়েন্ট আমি যেটা বলবো, আপনারা অনেকেই প্রশ্ন করেন যে ভাইয়া, আমি যদি এ1 এক্সাম না দিই, বি1 এ2 এক্সাম না দিই, সরাসরি কি বি1 এক্সাম দিতে পারবো কিনা? আপনার আনসার হচ্ছে ইয়েস। নাজিফা এ1 এক্সাম দেয় নাই, এ2 এক্সাম দেয় নাই, বি1 এক্সাম দেয় নাই, সরাসরি বি2 এক্সাম দিছে। সো সেটারও আনসার হচ্ছে ইয়েস। ওকে, গুড। অনেকগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু এখানে চলে আসছে নাজিফা কথায়। লাস্ট আমি যে বিষয়টা নিয়ে একটু কথা বলবো, যারা নিউ কামার আছে, যারা আপনার এই ভিডিও দেখতেছে, আমি বিলিভ করি যে সবাই মোটামুটি আপনার থেকে এখান থেকে অনেক কিছু নেবার আছে, শেখার আছে তাদের।
তা আপনার একটু টিপ তাদের জন্য, সেটা হচ্ছে যারা এই মুহূর্তে A1 বা A2-তে আছে, আম, আপনি তাদেরকে কি মেসেজ দিবেন জার্মান ভাষাটা নিয়ে, শেখা নিয়ে? অবশ্যই। আচ্ছা, আমি যদি শুরুতে বলি, যে ফার্স্ট অফ অল সে কিন্তু চাইলে সেলফ স্টাডি করে তা হচ্ছে এই ভাষাটা বা যে কোনো লেভেল সে কি অর্জন করতে পারে। বাট আমাদের দেশে সবার বা এটা সবার ক্ষেত্রেই স্বাভাবিক যে এত একটা লম্বা জার্নি, কারণ আমাদের এই ভাষার জার্নিটা কিন্তু এত সহজ না বা এত হুম। শর্টও না, এটা একটা লম্বা জার্নি। তো এই লম্বা জার্নিতে কি হয় না, কারোরই মোটিভেশন ধরে রাখা সম্ভব হয় না। অবশ্যই তাদের কি একটা গাইডলাইনের দরকার হয়। তো এই জন্য সে হচ্ছে আমি যে কোনো কোর্সে সে ভর্তি হতে পারে, এটা কোনো ব্যাপার না। সে যে কোনো একটা কোর্সে ভর্তি হতে পারে তার জাস্ট গাইডলাইনের জন্য, বা তারা কিভাবে পড়তেছে বা কোন স্টেপটা ফলো করতেছে, আগে কোনটা পড়বো এরপর কোনটা, জাস্ট একটা স্টেপ স্টেপ ফলো করা উচিত যে কিভাবে একটা ভাষাটা শুরু থেকে বা এরপর এরপর কি পড়বো এটার জন্য সে একটা কোর্স ফলো করতে পারে। বাট সবচেয়ে বড় কথা হচ্ছে আমি যেটা মনে করি, ভাষা শেখার জন্য নিজের এফোর্টটা তুমি যেখানেই পড়ো না কেন, তোমাকে দিন শেষে নিজেকেই পড়তে হবে, নিজেকেই সময় দিতে হবে। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা, না হলে তুমি কখনো এটা অর্জন করতে পারবা না। আরেকটা বড় কথা হচ্ছে আমি এরকম অনেককে দেখছি যারা হচ্ছে কি এই ভাষাটা শেখা শুরু করে, সুন্দর মতো এই আইনসটা সম্পন্ন করছে, যখন আসওয়াইতে যায়, যখন মোটামুটি এই লেভেলটা থেকে মানুষ অনেক হচ্ছে কি এক্সপ্রেশনটা প্র্যাকটিস করতে বা হচ্ছে মোটামুটি এক্সপ্রেশনটা পার্টনারের সাথে প্র্যাকটিস করা স্টার্ট করে। তো আমি এরকম অনেকে দেখছি যারা হচ্ছে কি তারা পারে না এইটা, যে আমি বলতে পারি না, এই বলতে পারি না বলার জন্য তারা কি এক্সপ্রেশনটা প্র্যাকটিসই করে না। তারা আসলে, আমি অনেকে মনে করে যে এক্সপ্রেশন প্র্যাকটিস ছাড়াই সে সুন্দর মতো এক্সপ্রেশন করতে পারবে বা হচ্ছে একটা অন্য ভাষায় কথা বলতে পারবে। তো আমি এই জন্য তাদেরকে বলবো যে না, তুমি সব কিছু পড়ছো, ভোকাব পড়ছো, গ্রামার পড়ছো, বাট কি করতে পারতেছো না, কথা বলতে পারতেছো না। তো তোমার অবশ্যই কি নিজেকে জানতে হবে আসলে তোমার জড়তাটা কোথায়, এটা তোমাকে নিজেকেই কাটাইতে হবে। কারণ তোমাকে এটা অন্য কেউ কাটাই দিতে পারবে না। তুমি যদি হচ্ছে কি, বিশেষ করে কথা, আমি মনে করি যে তার জড়তা কাটানোর জন্য কথা বলা উচিত। কারণ হচ্ছে এই যে যে মেথডটা আমি মাত্রই বলছি যে আয়নার সামনে দাঁড়ায় কথা বলে, যেটাই বলো, তো কথা বলে নিজের জড়তাটা কাটাও, এরপর হচ্ছে কি তুমি পার্টনারের সাথে ইজিলি কথা বলতে পারবা। তো আমি এটাই বলবো যে শুরু করুক না কেন, তাকে হচ্ছে সেলফ স্টাডির বা হচ্ছে কি সময় দেওয়ার জন্য, যে সময় দিতে পারবে এরকম মানে মনোভাব নিয়ে এই ভাষাটা শেখা শুরু করা উচিত। কারণ যে টিচারের ভরসায় কখনো থাকা উচিত না। আমি যেখানেই কোর্স করি না কেন যে আমার টিচার আমাকে সবকিছু একদম পড়াই দিবে বা সবকিছু একদম লাইন বাই লাইন পড়াই দিবে, এরকম মনোভাব নিয়ে কখনোই কারো পড়ানো উচিত নয়। তুমি এই মনোভাব নিয়ে পড়ানো উচিত যে সে আমাকে একটা পথ দেখাই দিবে, যে আমি আসলে এটার পর এটা কি পড়বো, একটা গাইডলাইন দিবে। আমি মনে করি এতটুকুই এনাফ, আর বাকিটা কাজ নিজেকেই করতে হবে। এটাই। এক্স্যাক্টলি। অনেক অনেক ধন্যবাদ। আমি লাস্ট লাস্ট প্রশ্ন আপনার কাছে আমার পক্ষ থেকে, এটা কোনো প্রশ্ন না, এটা কাইন্ড অফ বলতে পারেন রিকোয়েস্ট। যারা নতুন, যারা ভাষা শিখতেছে বা শিখতে চায়, তাদের জন্য আপনার অভিজ্ঞতা থেকে 3টা বুলেট টিপ। আচ্ছা, আমি যদি বলি হচ্ছে তিনটা বুলেট টিপের মধ্যে ফার্স্ট অফ অল যদি বলি, যে বলছি যেটা সেলফ স্টাডি করো, বাট তখন যদি তুমি না দেখো এরপর কোর্সে যাও, বা হচ্ছে তার যদি নিজেকে মনে হয় না, তো সে নিজেকে নিয়ে কনফিডেন্ট না যে আমি পুরো জার্নিটা নিজের ইয়াতে করতে পারবো, তো তুমি একটা কোর্সে ভর্তি হও, এটা ফার্স্ট অফ অল। এরপর হচ্ছে নিজের মেথড গুলা, আমাকে অনেকেই পার্সোনালি যদি বলি কোশ্চেন করছে আসলে মেথড কি, মেথড কিন্তু কারোরই থাকে না। মেথড গুলা কি করতে হয়, নিজেকে খুঁজে বের করতে হয় আসলে আমি কোন প্রক্রিয়াতে আগাবো বা কোনটা আমার জন্য ইফেক্টিভ, এইটা। আর থার্ড যদি আমি বলি, যদি অবশ্যই তাদের সবারই এই ভাষাটাকে হচ্ছে কি এক্সপ্রেশনে জোর দেওয়া উচিত, যে কথা বলবো, এই কথা বলার মনোভাবটা কি রাখা উচিত। কারণ আমার এরকম অনেকেই আছে যে হচ্ছে কি না আমি কথা বলবো না, কিন্তু জার্মান ভাষায় সবার সাথে অনেক সুন্দরভাবে কি জার্মান ভাষায় কথা, সে কথা বলবে না মানে প্র্যাকটিস করবে না, কিন্তু সে চায় অনেক ভালোভাবে কথা বলতে। না, তুমি জড়তা হচ্ছে, অনেকের জড়তা আছে, জড়তা কাটানোর জন্য হলেও কি করতে হবে, কথা বলতে হবে। তো আমি সবাইকে বলবো এই মনোভাব নিয়ে পড়া উচিত না, আমি প্রতিদিন প্র্যাকটিস করতে পারবো, বিশেষ করে এক্সপ্রেশনটা, এইটাই। এক্স্যাক্টলি। থ্যাংক ইউ নাজিফা। এখানে আমি একটা কথা বলি, যেহেতু এক্সপ্রেশন নিয়ে কথা হচ্ছে, দেখেন, এক্সপ্রেশন হচ্ছে একটা নলেজ বেসড স্কিলস। এখানে নলেজ বেসড স্কিলস বলতে আমি কি বোঝাচ্ছি? প্রথমে কথা হচ্ছে আপনার নলেজটা থাকতে হবে, সেটা হচ্ছে জার্মান ভাষার নলেজ, বা আপনি যে হুম। ভাষায় কথা বলতেছেন সেটা, সেই ভাষার নলেজটা থাকতে হবে। তারপরে হচ্ছে সেই ভাষায় কমিউনিকেশনের স্কিল। এখন স্কিল কিন্তু আপনি এইভাবে অর্জন করতে পারবেন না। কখনোই না। হচ্ছে আপনার, এটা একটা প্রসেস, লেংথি প্রসেস অবশ্যই। আপনাকে ধীরে ধীরে প্র্যাকটিসের হুম, মাধ্যমে সেটা আপনাকে অর্জন করতে হবে। ওকে। আপনি ভাষা যখন শিখবেন, যখন আপনি নলেজটা অর্জন করতে পারবেন, তখন আপনি সেটা লিখতে পারবেন।
আপনি শুনেও বুঝতে পারবেন, হুম হুম। বাট সেটা বলার জন্য আপনার সেই স্কিলটা অর্জন করতে হবে। এবং স্কিল জিনিসটাই হচ্ছে যেটা আপনি প্র্যাকটিস না করলে পারবেন না। অবশ্যই। সো প্রেজেন্টটা, কমিউনিকেশন স্কিলটা বাড়ানোর জন্য, যেহেতু আপনার ভার্বাল কমিউনিকেশনটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ভাষার ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনার ভার্বাল কমিউনিকেশনটা বাড়ানোর জন্য আপনাকে অবশ্যই প্র্যাকটিস 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 করতে হবে। গুড। অবশ্যই। নাজিফার কাছে আমার যে প্রশ্ন ছিল আমার পক্ষ থেকে, সেগুলো আমার মোটামুটি শেষ। আপনি অনেক অনেক কথা বলছেন, আপনি নিজের অভিজ্ঞতা শেয়ার করছেন, অনেক টিপ দিচ্ছেন। যারা এখান থেকে নেবার, যারা খাতা কলম নিয়ে বসছে, তারা এখান থেকে অবশ্যই অনেক কিছু নোট ডাউন করতে পারছে। আমি যদি আজকে আপনার এই ভিডিও এজ এ স্টুডেন্ট দেখতাম, এজ এ জার্মান ল্যাঙ্গুয়েজ লার্নার হিসাবে দেখতাম, আমি ঠিকঠাক একটা খাতা কলম নিয়ে বসতাম এবং আমি এখান থেকে অনেক অনেক নোট নিতাম। ওকে। আই বিলিভ যে যারা এই ভিডিও দেখতেছে, এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি প্রায় 100 সামথিং মানুষ এই ভিডিও দেখতেছেন, আপনারা আপনারা অবশ্যই খাতায় নোট ডাউন করছেন। নাজিফ, আমি কয়েকটা প্রশ্ন নিতে চাই। যারা প্রশ্ন করছে, আমি জানি না কে কি প্রশ্ন করছে, বাট দুই চারটা প্রশ্ন করতে চাই আপনাকে। ওকে। ওকে। আপু, কোন প্ল্যাটফর্ম থেকে ভাষা শিখেছেন? এগুলো সব প্রশ্নগুলো সংক্ষেপ আনসার করবেন। অবশ্যই, জি টু জি। মানে গাইডলাইন টু জার্মানি। গাইডলাইন টু জার্মানি। ওকে। বি ওয়ান রেজিস্ট্রেশনে কত বিডিটি লাগবে? এটা আমরা আনসার করব না, আমরা এখানে বি ওয়ান এর এক্সাম নিয়ে কথা বলতেছি না, আমরা বি2 পাস নিয়ে কথা বলতেছি। অ্যাকচুয়ালি আপনি এটা গোয়েত ইনস্টিটিউটের ওয়েবসাইট দেখবেন। আম, মেহবুব মোর্শেদ প্রশ্ন করছে ওনার কত ইয়ার লাগছে, মানে আপনার বি2 করতে কত সময় লাগছে অ্যাকচুয়ালি, বি2 বিটু শেষ করতে? বলছি। আচ্ছা, অলরেডি বলে ফেলছি, তবু মোটামুটি 15 বা 16 মাস। ওকে। সেটা হচ্ছে A1 থেকে শুরু করে বি2 হ্যাঁ, A1 এক্সাম থেকে পাস বিটু করা এক্সাম, পর্যন্ত হ্যাঁ। হুম। 15 থেকে 16 মাস সময় 16 লাগছে। মাস এই প্রশ্নের সাথে আশরাফুল তামিমের প্রশ্নের আনসার হয়ে গেছে। এখন হচ্ছে অনেক প্রশ্ন করছে, আগে ভিসা পেয়েছিলেন নাকি পরীক্ষার বুকিং এর পর ভিসা পেয়েছেন? হচ্ছে পরীক্ষার বুকিং এর পরে হচ্ছে আমি ভিসাটা পাইছি, কারণ ভিসাটা আমি 3 দিনে লাকিলি পেয়ে গেছি। আমার হুম। ক্ষেত্রে যেটা হয়েছে, কারণ হচ্ছে আমাকে আগে বুকিং করে হচ্ছে ওইটা দিয়ে আমি ভিসার জন্য অ্যাপ্লাই করছিলাম, এজন্য আমাকে আগে বুকিং করতে হয়েছে। রাইট। পূর্ণ প্রশ্ন করছে এক্সাম কি বিডিতে দিছেন না পূর্ণ, এই কথাটা আমরা অনেকবার মেনশন করছি ভিডিওতে, যে এক্সাম দিয়েছে মালয়েশিয়াতে। ওকে, মালয়েশিয়া টেলকে। গুড। হুম হুম। তারপর আমি তেমন কোনো প্রশ্ন দেখতে পাচ্ছি না। আম, একজন বলছে যে আমিও অ্যাডমিশন দেইনি টোটালি এইচএসসি 2024। ওকে। কিন্তু এক বছরে আমার সংগ্রহ A1, সে এক বছরে মাত্র A1 লেভেলে জার্মান ভাষা শিখছে। ওকে। আমরা বুঝতে পারতেছি যে এখানে আপনার ডেডিকেশনের অনেক অভাব আছে, হার্ড ওয়ার্কের অনেক হ্যাঁ, অভাব আছে। কারণ এই সময়টা অনেক এনাফ একটা সময়, সে যদি চাইতো অবশ্যই অনায়াসে বেআইন শেষ করতে পারতো, সে এখন মোটামুটি এক্স্যাক্টলি। বেস্ট স্টুডেন্ট থাকতো আমি মনে করি। এক্স্যাক্টলি। মেহবুব মুর্শেদ প্রশ্ন করছে আপনি কি কোনো কোর্স করছেন কিনা? হ্যাঁ, নাজিফা কোর্স করছে, সেটা নাজিফা বলছে। সে গাইডলাইন টু জার্মানির স্টিল গাইডলাইন টু জার্মানির আউসবিল্ডিং প্রিপারেটরি কোর্সের স্টুডেন্ট। ওকে। তারপর একজন বলছে যে আমিও সেলফ ট্রাই করতেছি, বাট অল্প একটুই পারতেছি, এরকম একটা কমেন্ট করছে জাস্ট। ওকে। এখানে একটা প্রশ্ন করছে রানা আপু, আপনি কি A1 A2 এক্সাম দিছিলেন কিনা? আনসার হয়ে গেছে, বাট আরেকবার বলেন নাজিফা। আচ্ছা, অলরেডি বলা হয়েছে, আমি আইনস আটসওয়াইফ বেআইনস কোনো পরীক্ষায় দিইনি, আমি ডিরেক্ট বেচওয়াইফ পরীক্ষা অ্যাটেন্ড করছি, আর আল্লাহর রহমত আমি একবারে পাশ করে গেছি। গ্রেট। আপনাকে একজন বলছে অনেক শুভকামনা আপনার জন্য। ধন্যবাদ। আম, তৌহিদুর রহমান বলছে থ্যাংক ইউ নাজিফা, আপনি আমার মাত্র এক বছরের বড়, কিন্তু আপনি আমার শিক্ষকের ভূমিকা ভূমিকা পালন করলেন। আমি এইচএসসি 2024, আপনি 2023। ওকে। গুড। তারপর আমি তেমন কোনো, উনি কি জার্মানে না বিডিতে, এটা হচ্ছে প্রশ্ন। এই প্রশ্নের আনসারটা আমি দেই। আম, মিস বা, আপনি যে প্রশ্নটা করছেন না, নাজিফা এখনো বাংলাদেশে, বিকজ নাজিফা গত পরশুদিন তার বি2 রেজাল্ট পাইছে।
এখন নাজিফা জার্মানি আসার যে প্রিপারেশন, যে প্রস্তুতি, আউসবিল্ডিং খোঁজা, আউসবিল্ডিং অ্যাপ্লিকেশন করা, সেটা করে আমরা বিলিভ করি যে ইনশাল্লাহ 2024 সালের মানে শুরুর দিকেই নাজিফা, 2026 সালের শুরুর দিকেই নাজিফা ইনশাল্লাহ জার্মানিতে থাকবে। এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি। আবার একজন প্রশ্ন করছে উনি কোথায় কোর্স করছেন, সেটার আনসার আমরা দুইবার দিছি। ওকে, একজন একটু টিপ চাইছে আপনার কাছে, সেটা হচ্ছে উনি বলছে যে আমার স্পিকিং ভালো কিন্তু লিসেনিং এর সমস্যা, এখন করণীয় কি? এখন করণীয় হচ্ছে, আমি যদি বলি হচ্ছে লিসনিং, যেহেতু যে হরেন শুনতে হবে বেশি বেশি ফার্স্ট অফ অল এইটা। আর সবচেয়ে বড় কথা যেটা আমি অলরেডি বলছি হচ্ছে কি, রাডিও সিন্ড্রোম আছে হচ্ছে, তারপর হচ্ছে পডকাস্ট, এগুলা সে যত শুনবে অবশ্যই হরেন যদি বেটার করতে চায় তাহলে তার কি করতে হবে, শুনতে হবে বেশি বেশি। এটা ছাড়া কোনো অপশন আমি দেখি না, কারণ আমাকে অলরেডি আরো অনেকেই বলছে। তো আমি অবশ্যই সাজেস্ট করবো, যেটা আমি অলরেডি বলছি, যে আমি যখন কোনো কাজ করতাম তখন কি করতাম, আমি শুনতাম রাডিও সেন্ডিং, আমার ফোনে চালানো থাকতো বা হচ্ছে স্পিকার চালানো থাকতো। তারপর হচ্ছে যে পডকাস্ট যেগুলো আমি শুনতাম, এটা এইটার থেকে আমার অভ্যাস হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে বলতে গেলে আমার পরীক্ষার মধ্যে ইজি হয়েছিল বোঝার জন্য। তো আপনাকে এটার ছাড়া আমি আর কোনো অন্য ওয়ে দেখতেছি না। যদি আপনি ক্ষেত্রে ভালো করতে চান অবশ্যই আপনাকে শুনতে হবে বেশি বেশি, এটা ছাড়া আর কোনো ওয়ে আমি দেখি না। এক্স্যাক্টলি। দেখেন, এটা খুবই সহজ জিনিসটা। সহজ বলতে মানে আন্ডারস্ট্যান্ডিংটা সহজ, যে করণীয় কি। আপনি শুনে বুঝতেছেন না, তার মানে আপনাকে শুনতে হবে। বলতে পারতেছেন না, তার মানে বলা প্র্যাকটিস করতে হবে। লিখতে পারতেছেন না, তার মানে হচ্ছে লেখা প্র্যাকটিস করতে হবে। সো ওকে। খালেদ মাসুদ শরফুদ্দিন প্রশ্ন করছে, আমি আসলে কখনো এত মনোযোগ দিয়ে কখনো কোনো ভিডিও দেখি নাই, আজকে প্রথম আপনার ভিডিওটা দেখলাম। আসলে আপনার মোটিভেশনটা ধরে রাখার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা, ওকে, আমার মোটিভেশনটা দিয়ে ধরে রাখার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। ইনশাল্লাহ আমিও আপনার মতো হব। ইনশাল্লাহ আপনার মতো হবে। ইনশাল্লাহ ভাইয়া। গ্রেট, থ্যাংক ইউ। একজন একটা কমেন্ট করছে, সেটা পড়বো না এখানে। ওকে, টোটাল কত খরচ হয়েছে, আমি জাস্ট এই প্রশ্নটা করছে, এটা আসলে আমি প্রশ্নটা আমার কাছে ক্লিয়ার না। কিসের খরচ? জার্মান ভাষা শেখা নাকি এক্সাম? সো এটা প্রশ্নটা আমি জানি না করার মতো কোনো স্কোপ আছে কিনা। সাকিবুল হক বলছে, আপু কি আউস বিল্ডিং পেয়ে গেছে নাকি জাস্ট ল্যাঙ্গুয়েজটা কমপ্লিট করছে? সাকিব, জাস্ট ল্যাঙ্গুয়েজটা কমপ্লিট হয়েছে। ওকে, এটা একটা কনক্রিট আনসার। প্রশ্ন যেটা রানা করছে, মালয়েশিয়াতে এক্সাম দিতে কেমন কস্ট হয়, কাইন্ডলি যদি শেয়ার করতেন। যদি সুযোগ থাকে, আপনি যদি করতে চান তাহলে করতে পারেন নাজিফা, অথবা ওকে, স্কিপ আচ্ছা করতে পারেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আমি বলি, যেহেতু এই প্রশ্নটা আমারও পার্সোনাল অনেক পাইছি। সেটা হুম। হচ্ছে, আপনি যদি সিঙ্গেল যান তাহলে মোটামুটি হচ্ছে কি 90,000, 90,000 প্লাস দিয়ে আপনি সুন্দর করে সব কভার করে আসতে পারবেন, এক্সাম ফি, তারপর হচ্ছে টিকিট, ফ্লাইট টিকিট সব। বাট আপনি যদি আরো বেশি দিন থাকতে চান বা হচ্ছে স্টে করতে চান বেশি, তাহলে আপনার কস্টটা আর বাড়াতে হবে। মোটামুটি হচ্ছে 90,000 প্লাস এনাফ আপনার জন্য এক্সাম দিয়ে আসার জন্য সব। ওকে নাজিফা, আমি প্রশ্নগুলো পড়তেছি। আপনি যদি কোনো প্রশ্ন স্কিপ করতে চান, জাস্ট বলবেন যে ভাইয়া নেক্সট প্রশ্ন। ওকে। ওকে। গুড। তারপর একজন প্রশ্ন করছে যে বি ওয়ান বাংলাদেশে সিট সমস্যা, বি টুতে কি সিট পাওয়া যায় না? এটা আসলে আমাদের বলা টাফ। বেটার আপনি এটা গতি ইনস্টিটিউটকে জিজ্ঞেস করবেন। আমরা পার্সোনালি বিলিভ করি বি ওয়ান থেকে বি টুর এক্সামে সিট পাওয়া একটু কম্পারেটিভলি ইজি হবে, যেহেতু যেহেতু পরীক্ষার্থীর সংখ্যা কম। হুম হুম। ওকে। এই প্রশ্ন আপনি আনসার করতে চাইলে করবেন, না করতে চাইলে না করবেন। সেটা হচ্ছে, আপু আপনি কোন সেক্টরে হাউস বিল্ডিং এ করতে চান? আচ্ছা আমি, আচ্ছা, অবশ্যই আমি চাই হচ্ছে ফ্লেগেতে একটা হাউস বিল্ডিং করতে। হ্যাঁ, আমার ইচ্ছা ফ্লেগেতে। ফ্ল্যাগেতে। যাই গুড। আরেকজন সুদীপ্ত প্রশ্ন করছে যে আপু ভোকাবুলারি মনে রাখার জন্য যদি কিছু টিপস দিতেন। আসলে যদি এটা বলতে হয়, সত্যি বলতে আমি ওরকম কোনো টিপস ফলো করি না। আমি যেটা বলছি, আমি হচ্ছে লিখতাম, আমার ক্ষেত্রে লিখার অনেক অভ্যাস ছিল, লিখাটা আমার অনেক ক্ষেত্রে কাজে দিত। আমি যেটা লিখতাম আমার সহজে মনে থাকতো। তো আমি নোট করতাম, লিখতাম, এটা বাংলা ইংলিশ সহ নোট করতাম, আগে জার্মান আর্টিকেল সহ সব নোট করে সকাল বিকাল রাত 3 বেলা হচ্ছে পড়তাম। সকালে যেটা পড়তাম ওইটা আবার বিকেলে রিভিশন দিতাম, আবার রাত্রে ঘুমানোর আগে রিভিশন দিতাম আর কি। এইটাই, এই মেথডই ছিল আমার, আর কোনো এক্সট্রা বা বিশেষ কোনো মেথড ছিল না ভোকাবুলারি পড়ার জন্য। ওকে।
আম, মিসকা মি মিসকা হ্যাঁ, মিসকা প্রশ্ন করছে যে বাংলাদেশে জার্মান ভাষা শেখার জন্য সবচেয়ে ভালো প্রতিষ্ঠান কোনটি? ওকে, নাজিফা। এটা আসলে আমার জন্য বলাটা টাফ, কারণ এটা এক একজনের পছন্দ। এটা আমি কাউকে ওরকম ভাবে সাজেস্ট করতে পারি না, আসলে এটা তার ব্যক্তিগত ব্যাপার, কারণ সে তার কার কাছে পড়াটা সে ইজিলি বুঝবে, ক্যাচ করবে, এটা তার উপর ডিপেন্ড করে। তো আমি অবশ্যই বলবো আপনি যেখানে পড়েন আগে তাদের ইয়াগুলা ঘাটাঘাটি করে দেখেন আসলে তাদের অভিজ্ঞতা কতটুকু, দক্ষতা কতটুকু, এটাই আমি বলবো। কারণ আমি এখানে পার্সোনালি কারো নাম নিতে চাচ্ছি না, এটা আপনার উপর টোটালি ডিপেন্ড করবে। আমিও প্রশ্নটা আনসারটা আমি নিজেও একটু অ্যাড করি। দেখেন, আপনি যদি বাংলাদেশে সবচাইতে ভালো ইনস্টিটিউট যেটা আপনি প্রশ্ন করছেন, সেটা আমাকে অবশ্যই আনসার করতে হবে গৈত ইনস্টিটিউট, যেটা হচ্ছে বাংলাদেশে একমাত্র স্বীকৃত প্রতিষ্ঠান জামায়াত থেকে যেটা পরিচালিত। সেটা হচ্ছে গৈত ইনস্টিটিউট। নট অনলি বাংলাদেশে, এটা পুরা দুনিয়া জুড়ে স্বীকৃত প্রতিষ্ঠান। সো আপনারা অবশ্যই গোয়েত ইনস্টিটিউটের কাছে যার সুযোগ আছে, যারা ঢাকায় আছেন তারা শিখবেন। বাট আপনার ধরেন যে আপনি থাকেন টাঙ্গাইলে, এখন আপনাকে জার্মান ভাষা শিখতে হবে, আপনার সুযোগ নেই ঢাকাতে এসে প্রতিদিন ক্লাস করার বা শেখার, সেক্ষেত্রে অবশ্যই অনলাইনে অনেক অনেক অপশনস আছে, ইভেন গাইডলাইন টু জার্মানিও আছে। আপনি হুম। যাচাই করবেন, বাছাই করবেন, যেখানে আপনার ভালো লাগে, নাজিফা যেটা বলছে আপনি সেখান থেকে শিখবেন। গুড। একজন প্রশ্ন করছে আউসবিলুং এর বয়স সীমা কত, এটা আমি আনসার করে দিচ্ছি যে দেখেন, আউসবিলুং এর থিওরিটিক্যালি কোনো এজ লিমিট নেই। থিওরিটিক্যালি, প্র্যাকটিক্যালি একটু এজ লিমিট আছে। সেটা হচ্ছে যে কোম্পানিগুলো অলওয়েজ চায় একটু ইয়াং এজের মানুষ, একটু এনার্জেটিক মানুষ, যে যাকে কিছু নতুন কিছু শিখতে দিলে সে শিখবে, এবং সেই কোম্পানিকে, যে কোম্পানি আপনাকে আউসবিলুং দিবে, সেই কোম্পানিকে আপনি লং টাইম একটা সার্ভিস দিবেন, সেই প্রত্যাশা থেকে কিন্তু একটা কোম্পানি আপনাকে হাউস বিলিং দিবে। সো সেই জায়গা থেকে অবশ্যই আপনার আর্লি এজ হলে বেটার। আমি অলওয়েজ বলি যে 25-এর মধ্যে হলে ভালো, 30-এর মধ্যে হলে ভালো। তার উপরে গেলে আপনাকে অনেক বেশি মোটিভেশন, ডেডিকেশন শো করতে হবে। আমি বলবো না যে ইম্পসিবল, বাট আপনাকে সেই লেভেলটা প্রুভ করতে হবে। একজন প্রশ্ন করছে যে তাহসিন, আমি শুনেছি জার্মান সার্টিফিকেটের মেয়াদ 6 মাস, এটা কি সত্য? এটা আমি আনসার করে দিব। জার্মান ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেটের ভ্যালিডিটি, এইটা বলা থাকে এরকম যে যে কোনো প্রতিষ্ঠান ডিসাইড করতে পারবে যে তারা সার্টিফিকেটের ভ্যালিডিটি কতদিন রাখবে। যেমন জার্মানিতে জার্মান ল্যাঙ্গুয়েজের সার্টিফিকেটের ভ্যালিডিটি হচ্ছে আনলিমিটেড, কিন্তু বাংলাদেশের যে জার্মান এম্বাসি আছে সেখানে তারা বলে 1 বছর। সো 6 মাস আমি কোথাও শুনি নাই, বাট জার্মান এম্বাসি ঢাকাতে সেটা হচ্ছে 1 বছর। রিয়া বণিক বলছে প্রাউড অফ ইউ নাজি, নাসি, নাজি, হ্যাঁ নাজি, নাজিফা যেহেতু। আমি জানি না আপনি রিয়া বণিককে চিনেন কিনা। হ্যাঁ অবশ্যই, সে আমার হচ্ছে কোর্স পার্টনার, আমরা হচ্ছে একসাথে ও আইএনসি রাইট, ও সরি, পর্যন্ত ইয়া, পড়ে আসছি। আপনার তো এক ব্যাচের ছিলেন, হ্যাঁ। হ্যাঁ 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 অবশ্যই। রাইট। গুড। ইনশাল্লাহ স্কাই ভাইয়ার সাথে একদিন লাইভ লাইভ আসবো। এটা উলফাত জাহান বলছে। উলফাত, আমি আপনাকে বলি, আমি আপনাকে ওইভাবে চিনি না। আপনি গাইডলাইনটা জার্মান স্টুডেন্ট বলে আমার মনে হচ্ছে না, বাট আপনি যেখান থেকে জার্মান ভাষা শিখেন না কেন, আপনি যদি B2 লেভেল শিখে B2 শেষ করে নাজিফার মতো গাইডলাইন টু জার্মানি মেসেঞ্জারে মেসেজ করেন যে আকাশ ভাই আমি B2 শেষ করছি, আমি সেদিন আপনাকে নিয়ে লাইভ করবো, আপনি যেই হন না কেন, গাইডলাইন টু জার্মানি পেজে। এটা আমি আপনাকে বলে রাখলাম। ওকে। গুড। ওকে, একজন আতিকুর রহমান প্রশ্ন করছে যে আপু কি মালয়েশিয়া গয়েত ইনস্টিটিউটে এক্সাম দিয়েছেন? না, নাটক। টেলকে এক্সাম দিয়েছেন। হুম হুম। রাইট। A1-এ ফার্স্টে কোন বিষয় থেকে ল্যাঙ্গুয়েজ শেখা স্টার্ট করা উচিত? আমি, প্রশ্নটা আমার কাছে ক্লিয়ার না, আপনি কি বুঝতে পারছেন কিনা? আমি আসলে বুঝতে পারি না, আপনি কি গ্রামারের কথা বলছেন? না, অবশ্যই যদি আপনি আইনস থেকে শুরু করেন এটা একদম একটা নুল লেভেল, তো আপনাকে অবশ্যই আলফাবেট থেকে শুরু করতে হবে, যেটা একদম আমি মনে করি। রাইট। গুড 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 গুড। একজন বলছে, সৌরভ বলছে যে নাজিফা আপি ভীষণ ভালো। ওকে। সাকিব হাসান প্রশ্ন করছে আপুর B2 এক্সাম কস্ট কত ছিল, এক্সাম ফি, টেলকের এক্সাম ফি কত ছিল মালয়েশিয়াতে? বেস ওয়ারটা হচ্ছে 36-37 হাজার, আর বেআইনসের টা একটু কম, 26 হাজারের মতো বা সামথিং, 27 হাজার। বেস ওয়ারটা হুম। একটু বেশি। অনেক সরকার প্রশ্ন করছে জার্মান ভাষা শিখতে সর্বমোট কত টাকা খরচ হয়েছে?
এখন আমি যদি বলি আমার পুরা কস্ট মোটামুটি আহ এটা আমার জন্য আসলে টাফ বলাটা। ওকে, আমি কারণ আমি অ্যাড করে দিই, নাজিফা। হ্যাঁ। দেখেন, এখানে ভাষা শিখতে কত টাকা খরচ হচ্ছে এটা আপনারা অনেকে প্রশ্ন করতেছেন, এটা আপনাদের আসলে কনসার্ন হওয়া উচিত না। আম, এক একটা ইনস্টিটিউটের কোর্স ফি হচ্ছে এক এক রকম। সো আপনি হিসাব করবেন যে আপনি যে ইনস্টিটিউটের কাছে কোর্স করতে চান সেখানে কোর্স ফি কত। হুম হুম। নাজিফা গাইডলাইন টু জার্মানি কোর্স করছে বা করতেছে। সো আপনি গাইডলাইন টু জার্মানি ওয়েবসাইটে যে তাদের কোর্স ফি আপনি দেখে নিতে পারবেন। ওকে, গুড। একজন প্রশ্ন করছে পিঙ্কি যে নাজিফা আপনি কি জি2জি স্টুডেন্ট কিনা। হ্যাঁ, জি2জি স্টুডেন্ট। আপু, আপনি বি1 এক্সাম দিছিলেন, এন্ড বি1 থেকে বি2 জার্নি কত মাসের ছিল, এটা প্রশ্ন। এবং আরো একটা প্রশ্ন, বি2 এবং বি1 এর মধ্যে ডিফারেন্সটা বেসিক্যালি কোথায়। সো বি1 এক্সাম দেন নাই, ওটা আগেই না করে দিলাম, একবার আপনি বি2 এক্সাম দিচ্ছেন, বাট এই দুইটা প্রশ্ন আমি আপনার কাছে চাবো। বি1 থেকে বি2 জার্নির কত মাসের ছিল, আর বি2 এবং বি1 এর মধ্যে মেইন ডিফারেন্সটা কোথায়। ওকে, আমি ফার্স্টেই বলছি হচ্ছে বেআইনস যখন আমি শেষ করি এরপর হচ্ছে আমি মোটামুটি একটা সময় ওয়েস্ট করছি, সেটা হচ্ছে বেআইনস মডেল টেস্ট সলভ করছি। কারণ তখন আমার ফার্স্টে চাইছিলাম আমি গোয়েতে এক্সাম দিতে, এই জন্য মডেল টেস্ট সলভ করছি। তো এখানে আমার একটা টাইম চলে গেছে। তো এরপর হচ্ছে আমি কি শুরু করছি, বেস হয় শুরু করছি। যখন আমি দেখলাম আমি সিট পাচ্ছি না, তখন আর আমি বেআইনস এর উপর বসে থাকি নাই বা এটার উপর ডিপেন্ড করে থাকি নাই। তো আমি বেস হয়টা শুরু করে দিছি। তো মোটামুটি আমার আমি যদি বলি আমার মানে বেসয় পুংট আইন শেষ করতে মোটামুটি 2 মাস প্লাস 2 মাস 15 দিন বা 16 দিন এরকম টাইম লাগছে। কারণ এই আমি জাস্ট বেসয় পুংট আইনসটাই ভালোভাবে শেষ করছি বলতে গেলে, গ্রামার অ্যান্ড ভোকাব। আর হচ্ছে বেসয় পুংট ছয়ের মোটামুটি ভোকাব পড়ছিলাম, বাট আমি তখনই মনে করছি যখন আমার বেসয় পুংট আইন শেষ আমার মধ্যে কনফিডেন্স চলে আসছে বা মোটামুটি মনে হয়েছে না আমি এখন যদি বেসয় এক্সাম অ্যাটেন্ড করে আমি মোটামুটি পাশ করে আসতে পারবো, দেন আমি এক্সাম দিয়ে দিছি। এটাই। আর যে কোশ্চেনটা ছিল যে বেতসয় আর বেআইনস আর বেতসয়ের পার্থক্য কি, বেআইনস এর হচ্ছে যদি আপনার গ্রামার মোটামুটি সেম, আর বেতসয়ে যে আপনি সেই গ্রামারটাই পারবেন, জাস্ট ওইটা লেভেলটা একটু হাই হবে। জাস্ট আপনি যেগুলোই পড়ছেন ওগুলো একটু হায়ার লেভেলে যাবে। আর আপনার অবশ্যই বেতসয়ে হচ্ছে মানে ফোকাসটা দিতে হবে ভোকাবুলারি। ভোকাবুলারি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে বেতসয় লেভেলের জন্য। হুম হুম, থ্যাংক ইউ নাজিফা। আপনাদের উদ্দেশ্যে বলতেছি আমরা আর 2 মিনিট কথা বলবো, বিকজ আমরা এক্স্যাক্টলি বাংলাদেশ সময় 8টা 25-এ লাইভ শুরু করছিলাম, এখন 9টা 23 বাজে। সো আমরা 9টা 25-এ শেষ করব, এক্স্যাক্টলি 1 ঘন্টা। ওকে নাজিফা। ওকে ভাইয়া। সো পরের প্রশ্ন, আপু একটু জার্মান বলবেন আপনার ভাইয়ের সাথে, একটু বোঝার চেষ্টা করি বিট। ওকে, দরকার নাই। আম, হোয়েরেন কিভাবে ইমপ্রুভ করব, এটা অনেকবারই এই প্রশ্ন হয়েছে, আনসার হয়েছে। ওকে, তারপরেরটা ব্যাচেলর রিলেটেড, সেটাও এখানে বলার কিছু নাই। একজন বলছে আপু আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। আপু হোয়ারেনের জন্য কিছু রিসোর্স শেয়ার করবেন কাইন্ডলি, এক্সাম প্যাটার্ন এবং আদার্স, যেমন পডকাস্ট বা অন্য কিছু যা আপনি ফলো করতেন আপনার জার্নিতে। স্প্রেশনের জন্য আপনি পার্সোনালি কিভাবে অনুশীলন করতেন একবারে শুরু থেকে, এক্সাম প্যাটার্ন ছাড়াও কিভাবে আম, করতেন। ওকে, রিসোর্স তো আর এখানে লাইভে শেয়ার করা যাবে না, এবং স্প্রেশনের প্র্যাকটিস নাজিফা অলরেডি আনসার করছে। জার্মানিতে যাওয়ার পূর্বে ভাষা শিক্ষা থেকে শুরু করে প্রথম থেকে আউসবিলুম পেয়ে জার্মানিতে যাওয়া পর্যন্ত কত লক্ষ টাকা লাগতে পারে। ওকে সৌরভ, এটা আমি বলে দেই। এটা ডিপেন্ড করে যে আপনি কিভাবে নিজেকে প্রিপেয়ার করতেছেন, কিভাবে কি করতেছেন তার উপর। আম, আপনি যদি নিজে নিজে সব করেন ভাষা, দেখেন এটা বলা টাফ আসলে। আপনি বি1 এক্সাম আপনি একবারেতে পাশ করবেন না আপনি 5 বারে দিবেন, সেটা তো আমরা জানি না আসলে। কিন্তু যদি আপনি ল্যাঙ্গুয়েজের এক্সাম একবারে দিয়ে পাশ করেন এবং সব যদি নিজে নিজে করেন, আমি মনে করি যে 1.5 থেকে 2 লক্ষ টাকার মধ্যে আপনি সবকিছু শেষ করে ফেলতে পারবেন। গুড। আই গেস আমরা যে লাস্ট প্রশ্ন আপনার কাছে, লাস্ট প্রশ্ন, বিটুর পরীক্ষা প্রিপারেশন কত সময় লাগছিল। আচ্ছা, আমি অলরেডি বলছি আমার বেতসয় পুংট আইনসে জার্নি ছিল 2 মাস 15 থেকে 16 দিন। এরপর যখন আমি বেতসয়ের সবকিছু আমার কমপ্লিট, আমি একদম ফিক্সড যে আমার এই তারিখে পরীক্ষা, তো তখন থেকে যদি বলি আমি সর্বোচ্চ ভালোভাবে প্রিপারেশন নিছি বলতে গেলে হচ্ছে 15 থেকে 16 বা 17 দিন এরকম আমার জার্নিটা ছিল এতটুকু। কারণ এর আগে আমার কাছে মনে হয়েছে আমার মোটামুটি সব ক্লিয়ার আর কি। কারণ স্প্রেশন নিয়ে আমার সবসময় কনফিডেন্স ছিল যে না আমি পারবো। বাদ বাকি যে হরিণ ওগুলো আমি বলছি যে আমি সবসময় প্র্যাকটিসের মধ্যে রাখতাম, তো আমার কাছে এত ইয়া লাগে না। জাস্ট
ওই কয়টা দিন আমি এক্সট্রা একটা টাইল ছিল, সেটা হচ্ছে টেলক স্প্রাগ বস্টার্ন, ওইটাই ফোকাস করছি, পাশাপাশি হচ্ছে শ্রাইবেনটা, এটাই। তো আমার এত টাইম লাগে নাই। এক্স্যাক্টলি। থ্যাংক ইউ নাজিফা, আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি 1 ঘন্টা সময় দিচ্ছেন এই সবার উদ্দেশ্যে। এবং অনেক মানুষ, লিটারালি অনেক মানুষ আপনার এই ভিডিও দেখছে, আপনার কথা শুনছে। আই বিলিভ যে এখান থেকে তারা অনেক কিছু শিখতে পারছে, নিতে পারছে। আপনার জার্নি আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবং আপনার যে সাকসেস, এটা আমাদের সকল স্টুডেন্টদেরকে আমি বিলিভ করি খুব ইন্সপায়ার করবে। এবং আপনাকে দেখে যেন সবাই বুঝুক, এটা আমি চাই যে সবাই বুঝুক যে ডেডিকেশন থাকলে এবং প্রপার গাইডলাইন ফলো করলে এনি ওয়ান ক্যান রিচ আপ টু B2 লেভেল। ইটস নট রকেট সায়েন্স, তাই না নাজিফা? হ্যাঁ, এটা এনি অবশ্যই। ওয়ান ক্যান, যদি সেই ডেডিকেশনটা থাকে। আপনার ফিউচারের জন্য অবশ্যই অনেক অনেক শুভকামনা। এবং সবার উদ্দেশ্যে আমি বলবো যে কিপ লার্নিং, কিপ গ্রোয়িং। সি ইউ ইন দ্য নেক্সট সেশন ইনশাল্লাহ। নাজিফা, ওকে ভাইয়া। নেক্সট আপনার যদি বিদায় নেওয়ার থাকে তো আপনি বাই বলে দিতে পারেন। ওকে, সবাইকে বাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।